হচ্ছে স্ট্রাকচার সম্বন্ধে জানবো। ইন কমন ইউজেস, the pelvis is the part of the trunk that is infero-posterior to the abdomen. অ্যাবডোমেনের ইনফেরো-পোস্টেরিয়রে থাকে হচ্ছে আমাদের এই পেলভিস। এবার তো দেখতে পাচ্ছ তোমরা, তাই না স্ট্রাকচারটা? জি স্যার। তাহলে এইটা হচ্ছে ইট ইজ দ্য ট্রানজিশন বিটুইন দ্য ট্যাঙ্ক অ্যান্ড দ্য ইনফেরিয়র এক্সট্রিমিটি। এটা তো কমন ইউজে বা তোমার ক্লিনিক্যালি এটা বলা হয় যে পোস্টেরো ইনফেরিয়র বা ইনফেরো পোস্টেরিয়র পার্ট অফ দ্য ট্রাঙ্ক। কিন্তু অ্যানাটমিক্যালি আমরা পেলভিস বলতে সেই পার্টকেই বুঝবো, the part of the body surrounded by the pelvic girdle। মানে পেলভিক গার্ডেল দিয়ে, পেলভিক গার্ডেল তো ফর্ম বাই টু হিপ বোন, এই দুটো হিপ বোন দিয়ে যে পেলভিক গার্ডেল তৈরি হচ্ছে, এই পেলভিক গার্ডেল দিয়ে হচ্ছে অ্যানাটমিক্যালি যে পার্টটা বডির এনক্লোজ করা থাকে সেই পার্টটাকে পেলভিস বলা হয়। পেলভিসের তো দুটো পার্ট আছে, তোমাদের আগেই বলেছি, একটা হচ্ছে গ্রেটার পেলভিস আর একটা হচ্ছে লেসার পেলভিস। তা গ্রেটার পেলভিস এটা পেলভিক ব্রিম বা পেলভিক ইনলেট, এই পেলভিক ইনলেট, এই পেলভিক ইনলেট, এই পেলভিক ইনলেটের উপরটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রেটার পেলভিস, যেটাকে আমরা অ্যাবডোমিনাল ওয়ালের পার্ট হিসাবে পড়েছি, তাই না? অ্যাবডোমিনাল ওয়ালের যে বনি পার্ট ছিল, বনি পার্টের ইনফেরিয়র দিকে হচ্ছে পেলভিক ফোসা দিয়ে তৈরি হয়েছিল, তাহলে সেইটাই হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের একটা পার্ট, যেটা ফলস পেলভিস বা গ্রেটার পেলভিস। আর যেটা পেলভিক ইনলেট বা পেলভিক ব্রিম, এর পেলভিক ব্রিমের ডিপে যে স্ট্রাকচার, যে ফাঁকা জায়গাটা থাকতেছে, সেটাকে আমরা ট্রু পেলভিস বলতেছি। এই ট্রু পেলভিস আসলে যে পেলভিস, এই ট্রু পেলভিস যেটা যেটা হচ্ছে লোয়ার পেলভিক গার্ডেল দিয়ে এনক্লোজ করা থাকে, এবং এটা মূলত আমাদের অবস্টেটিক্স পেলভিস বা ট্রু পেলভিস তৈরি করে, এবং পার্ট অফ পেরিনিয়াম, পেরিনিয়ামের বাউন্ডারিও কিন্তু এটা তৈরি করে। আর পেলভিস, যে বনি পেলভিস, এই বনি পেলভিসটা হচ্ছে চারটে বোনস দিয়ে তৈরি, টু হিপবোন, এই দুটো দুপাশে দুই হিপবোন, আর স্যাক্রাম অ্যান্ড কক্সিস, এই চারটে বোনস দিয়ে তৈরি হচ্ছে ট্রু পেলভিসটা। আর এই ট্রু পেলভিসের মেইন যে ফাংশন, ট্রু পেলভিসের ফাংশনটা কি? ট্রু পেলভিসের ইট কন্টেইন পেলভিক ভিসেরা, এর ভিতরে কিছু পেলভিক ভিসেরা থাকে। মেইনলি আমরা জানি জেন্ট্রো পোস্টেরিয়রলি যদি বলি আমরা, সামনের দিকে ব্লাডার আর পিছন দিকে থাকে রেকটাম অ্যানাল ক্যানাল, আর ইন কেস অফ ফিমেল মিডিয়ান সেপ্টাম বরাবর মেইনলি থাকতেছে হচ্ছে আমাদের ইউটেরাস, ইউটেরাইন টিউব অ্যান্ড ওভারি। এইগুলো হচ্ছে দি কন্টেন্ট অফ দ্য পেলভিস। এই পেলভিস গুলো পেলভিকের কন্টেন্ট অফ দ্য ভিসেরাকে কন্টেন্ট করে, এবং ভিসেরাগুলোকে প্রোটেক্ট করা হচ্ছে পেলভিসের মূল কাজ। সেকেন্ড যে ফাংশন আমরা বলতে পারি, যে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনের ভিতর আমরা বলতেছি হচ্ছে ওয়েট ট্রান্সমিশন। মানে ওয়েট, তাহলে সাপোর্ট দ্য বডি ওয়েট and transmit the body weight to the lower limb successively through the sacrum, sacrococcygeal, sacroiliac joint, তারপরে হিপ বোন থেকে হিপ জয়েন্ট হয়ে ফিমার পর্যন্ত পৌঁছা যায়। তোমরা কি শুনতে পাচ্ছ? কথাবার্তা বলছো না যে? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শোনা যাচ্ছে। তাহলে কি তিনটে চারটে বোনস দিয়ে তৈরি, আর মেইন দুটো ফাংশন, মেইন পারলে পেলভিক অর্গানগুলোর ভিতর থাকে, যে অর্গানগুলোকে সে অ্যাকোমোডেশন দেয় এবং প্রোটেকশন দেয়, আর হচ্ছে ওয়েট ট্রান্সমিশন। এছাড়াও কিছু ফাংশন সে করতে পারে, যেমন তোমাদের আগে একবারে যে মুভমেন্ট দেখিয়েছিলাম, যে যখন আমরা হাঁটি তখন সুইঙ্গিং মুভমেন্ট, মানে একবার এ পাশটা সামনের দিকে আসে, ওই পাশটা পিছনে যায়, এইভাবে যে মুভমেন্টটা হয় এই লাম্বোস্যাক্রাল জয়েন্টে, এই সেই এটাও কিন্তু পেলভিসের মাধ্যমে হয়ে থাকে, সেই মুভমেন্টটা, ফরওয়ার্ড মুভমেন্টটা হয়ে থাকে। এছাড়া কিছু মাসেলের অ্যাটাচমেন্ট এখানে দিতে পারে। তাছাড়াও আমরা পেলভিস তো মূলত পড়তেছি ফিমেলের ক্ষেত্রে, টাইপ 2 পর্ব,
এবং এই পেলভিস যে বার্থ ক্যানালকে প্রোটেকশন দেয় এবং পার্চুরেশনকে অ্যাসিস্ট করে এই পেলভিস। এগুলো ফাংশন, তো মেইন ফাংশন এই দুটো আমরা মনে রাখবো, যে একটা হলো ভিসেরাল কন্টেন্টস এন্ড প্রোটেকশন, আর সেকেন্ড হচ্ছে ওয়েট ট্রান্সমিশন। দ্য জয়েন্টস অফ দ্য পেলভিস, পেলভিসের কি কি জয়েন্ট আছে? তা পেলভিসের ভিতরে জয়েন্ট হচ্ছে তোমার যে সিম্ফাইসিস পিউবিস, এই সামনের দিকে একটা জয়েন্ট আছে যেটাকে আমরা বলতেছি সিম্ফাইসিস পিউবিস। আর ওয়ান ইজ সাইডে স্যাক্রাম এবং হিপ বোনের মাঝখানে স্যাক্রোইলিয়াক টু স্যাক্রোইলিয়াক জয়েন্ট, আর নিচের দিকে এখানে থাকতেছে আর একটা জয়েন্ট, এই হচ্ছে স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। তাহলে স্যাক্রোইলিয়াক জয়েন্ট টু স্যাক্রোইলিয়াক জয়েন্ট, সিম্ফাইসিস পিউবিস, এন্ড এর কোনটা কোন ধরনের জয়েন্ট এবং কোনটা কোন ধরনের কি কি লিগামেন্ট থাকে এই সম্বন্ধে প্রথমে আমাদের জানতে হবে যে এর কোনটা কোন ধরনের জয়েন্ট। তা প্রথমে যে কোনটা কোন ধরনের জয়েন্ট আমরা জানতে চাই, তাহলে প্রথমেই আমাদের তো তাহলে প্রথমে আসো যে কি বলে সিম্ফাইসিস পিউবিস। এন্ড সিম্ফাইসিস পিউবিস কোন ধরনের জয়েন্ট? এটা তো সেকেন্ডারি কার্টিলেজিনাস একটা জয়েন্ট, তাই না? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট হচ্ছে সিম্ফাইসিস পিউবিস। তো এই যে সেকেন্ডারি কার্টিলেজিনাস যে জয়েন্ট, সিম্ফাইসিস পিউবিসটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এখানে তাকে কি কি কম্পোনেন্ট দিয়ে এটা তৈরি হয় সেইটা সম্বন্ধে তোমাদের এক সময় কি তো বলেছিলাম যে সিম্ফাইসিস পিউবিসে 5টা কম্পোনেন্ট থাকে, মনে আছে নাকি কিছু? যখন জয়েন্ট পড়াইছিলাম তখন তোমাকে বলেছিলাম যে 5টা কম্পোনেন্ট থাকে। তা 5টা কম্পোনেন্ট এখানে থাকে। তা 5টা কম্পোনেন্ট কি থাকে? এই পাশে থাকতেছে হচ্ছে বডি অফ দ্য পিউবিস, তাই না? বডি অফ দ্য পিউবিস এটা থাকলো না? তাহলে কোন সারফেস এটা বডি অফ পিউবিসের? কোন সারফেস? যে সারফেসটা জয়েন্ট তৈরি করে? সিম্পাইশিয়াল সারফেস। গুড, সিম্ফাইসিয়াল সারফেস। তাহলে এই পাশে যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি না, এই কার্টিলেজের আর এই বডি অফ পিউবিস এর মাঝখানে যে সারফেসটা আছে, সেই সারফেসটা একটা যে সেজাটাল প্লেন বরাবর থাকে, সেটাকে আমরা বলতেছি সিম্ফাইসিয়াল সারফেস। তাহলে বডি অফ দ্য পিউবিস এন্ড সিম্ফাইসিয়াল সারফেস, তাহলে সিম্ফাইসিয়াল সারফেস এন্ড সিম্ফাইসিয়াল সারফেস ইজ কাভার্ড উইথ কি হাইলাইন কার্টিলেজ। এগেইন এ পাশেও সেই একই জিনিস, যে symphysial surface and symphysial surface also covered by hyaline cartilage। তাহলে এ পাশে দুটো কম্পোনেন্ট হলো, এ পাশে দুটো কম্পোনেন্ট, 4টে কম্পোনেন্ট হয়ে গেল। আর মাঝখানে থাকতেছে আর একটা কম্পোনেন্ট, এইটা হচ্ছে কি যে বাইন্ডিং সাবস্টেন্স। কি বাইন্ডিং সাবস্টেন্সটা কি? একজন বলে ফেলো যে এই বাইন্ডিং সাবস্টেন্স যেটাকে সিলেক্ট করে রেখেছি, এটা কি জিনিস? গুড, ফাইবার কার্টিলেজ। তাহলে বাইন্ডিং সাবস্টেন্স। তাহলে এই জয়েন্টের 5টা কম্পোনেন্ট, তাহলে কি হলো যে বোনস, তারপরে হাইলাইন কার্টিলেজ, ফাইবার কার্টিলেজ, হাইলাইন কার্টিলেজ এন্ড বোনস, এই 5টা কম্পোনেন্ট দিয়ে এই জয়েন্টটা তৈরি হয়। এই জয়েন্টের চারপাশে কিন্তু সামনে পিছনে উপরে নিচে কিন্তু লিগামেন্ট, কিছু লিগামেন্ট থেকে থাকে, যে লিগামেন্ট গুলোর ভিতরে স্পেশালি যে ইনফেরিয়র পিউবিক লিগামেন্ট বা আর্কুয়েট লিগামেন্ট, ইনফেরিয়র এই বরাবর এইখান দিয়ে একটা লিগামেন্ট থাকে, সেটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মোস্ট স্ট্রংগেস্ট লিগামেন্ট অফ দ্য বডি, এই বরাবর থাকে। উপর দিকেও থাকে সুপিরিয়র আর্কুয়েট লিগামেন্ট, এখানে থাকে ইনফেরিয়র পিউবিক লিগামেন্ট বা ইনফেরিয়র আর্কুয়েট লিগামেন্ট, সামনে পিছনে সব জায়গায় লিগামেন্ট থাকে এই জয়েন্টার। তাহলে এই জয়েন্টার টাইপ কি, এই জয়েন্টার বাইন্ডিং ম্যাটেরিয়ালস কি আছে, আর কম্পোনেন্ট কি আছে, আর যদি এই লিগামেন্টের নাম করে রাখতে পারো তাহলে আরো ভালো। এই চলে গেল আমাদের সিম্ফাইসিস পিউবিস বা পিউবিক সিম্ফাইসিস এই জয়েন্টটা। নেক্সট আসতেছে হচ্ছে আমাদের এইখানে যে জয়েন্টটা থাকে, যেটাকে বলা হয় স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্ট মানে এই জয়েন্টটা, স্যাক্রাম এবং ইলিয়ামের ভিতর যে জয়েন্টটা হয়েছে, সেই জয়েন্টটাকে বলা হচ্ছিল স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এটাকে আমরা সরাই দিই আসলে পাশটা। তাহলে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট কার কার মাঝে হলো? তাহলে যে আর্টিকুলার সারফেস অফ দ্য ল্যাটারাল সারফেস অফ দ্য স্যাক্রাম এন্ড দ্য অরিকুলার সারফেস অফ দ্য ইলিয়াম, এই দুজনের ভিতরে হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্টটা হচ্ছে। স্যাক্রোইলিয়াক জয়েন্টটা, এই স্যাক্রোইলিয়াক জয়েন্টটা হচ্ছে মূলত কি প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট।
স্যাক্রোইলিয়াক জয়েন্ট যে জয়েন্টটা, এই জয়েন্টটা হচ্ছে তোমার স্যাক্রিফাইস দ্য মুভমেন্ট ফর দ্য স্টাবিলিটি। মানে সাইনোভিয়াল জয়েন্ট মানেই তো সেখানে মুভমেন্ট থাকে, কিন্তু এইখানে লিটল, ভেরি মাচ লিটল মুভমেন্ট থাকে, এবং এর মুভমেন্টটা স্যাক্রিফাইস করে দেওয়া হয়েছে হচ্ছে জাস্ট স্টাবিলিটির জন্য। এই এই যে জয়েন্ট আমরা পড়বই, যে সময় দেখবো যে মুভমেন্ট কিভাবে এরপর দিয়ে ওয়েট ট্রান্সমিট হচ্ছে, সেই সময় দেখতে পাবো যে এইটা মুভ হয়ে কোন দিকে কেমন মুভ হয়ে চলে যাচ্ছে, সেটা কিছুক্ষণ পরে আমরা জানবো। তার আগেই দেখেছি যে এটা হচ্ছে মুভমেন্টটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছে ফর দ্য স্টাবিলিটি অফ দ্য জয়েন্ট। তাহলে এটাকে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। যদি ট্রুলি বলা হয় এটা আসলে শুধুমাত্র এ কম্বিনেশন অফ জয়েন্ট। তারপরে আমরা জানতেছি সেটা কি, আগে লিগামেন্টের কথা জেনে নিই, যেখানে কি কি লিগামেন্ট থাকে। তাহলে একটা জয়েন্ট যদি সাইনোভিয়াল জয়েন্ট হয়, তাহলে প্রথমেই আমরা চিন্তা করি যে লিগামেন্ট থাকে, আর্টিকুলার লিগামেন্ট, তাই না, আর্টিকুলার ক্যাপসুল। সেই এর কথা তো আমরা প্রথমেই কল্পনা করব। তাই এখানে সেটা আছে, কিন্তু সেটা তেমন ইম্পর্টেন্ট স্ট্রাকচার না। আমাদের এখানে যেটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে মেইনলি হচ্ছে তিনটে। একটা আমরা দেখলাম এইটা, এইটা কি আছে, অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। হ্যাঁ, সামনের দিকে থাকতেছে ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, পিছন দিকে থাকতেছে কি ডরসাল বা পোস্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। মানে সামনের দিকে ভেন্ট্রাল, পিছন দিকে পিছন দিকে ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। এখন এই ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট আর কে যদি আমরা সরাই দিই, তাহলে দেখতে পাবা যে এর নিচে, এর ভিতরে দেখা যাচ্ছে না যদি, এর ভিতরে এই জয়েন্টের এইখানে হচ্ছে টিউবারোসিটি অফ দা ইলিয়াম ছিল, আর এইখানে ছিল হচ্ছে যে ল্যাটারাল সারফেস অফ দা স্যাক্রাম, তার একটা অরিকুলার আর্টিকুলার সারফেস ছিল, আর তার পিছনে কিন্তু স্যাক্রাল টিউবারোসিটি ছিল। এই গ্যাপের ভিতর, এই দুইজনের গ্যাপের ভিতর, এই গ্যাপের ভিতর লিগামেন্ট দেয়া থাকে, যে লিগামেন্টটা হচ্ছে সেকেন্ড স্ট্রংগেস্ট লিগামেন্ট অফ দ্য বডি। দিস ইজ দ্য ইন্টারওসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। এই তিনটে হচ্ছে মূলত লিগামেন্ট। এছাড়াও যে ইলিও লাম্বার লিগামেন্ট, যেটা ইলিও লাম্বার লিগামেন্ট হচ্ছে এইটে, এই এই যে যে লিগামেন্টটা, বলো। না, এখান থেকে দেখা যাচ্ছে না, দেখাচ্ছি, দাঁড়াও। তাহলে এইটা হলো তোমার তাহলে আমরা চারটে লিগামেন্টের কথা বললাম। একটা হচ্ছে ইন্ট্রোসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, একটা হচ্ছে এই ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, আর একটা হচ্ছে ডরসাল স্যাক্রোইলিয়াক। ভেন্ট্রাল ডরসাল না বলে তুমি অ্যান্টেরো পোস্টেরিয়র বলতে পারো, কোনো অসুবিধা নাই। এইটা আর এই লিগামেন্টটা কিছুটা সাপোর্ট দেয়, সেটা হলো ইলিও লাম্বার লিগামেন্ট। এখন এইটাকে যদি আমরা দেখতে চাই, ইনফ্যাক্ট আমাদের দেখতে হবে হচ্ছে এই ইসের মাধ্যমে, মানে ক্রস সেকশনের মাধ্যমে। ক্রস সেকশন যদি আমরা দেখতে চাই, তাহলে ক্রস সেকশনের মাধ্যমে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই এইখানে যদি তুমি দেখো যে, এবার দেখা যাচ্ছে নাকি এটা? জি স্যার, যাচ্ছে স্যাক্রিলিয়াক জয়েন্ট। তাহলে স্যাক্রোইলিয়াক জয়েন্টের যদি আমরা ক্রস সেকশন, এই যে করোনাল সেকশন করা হয়েছে, করোনাল সেকশন করলে আমরা এই জয়েন্টটাকে এইভাবে দেখতে পাই যে কি কি আছে এখানে। দেখো, এই যে আমরা বলতেছিলাম ডরসাল বা পোস্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, আর এইটা হলো ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। এইটা হচ্ছে মূলত স্যাক্রোইলিয়াক জয়েন্ট। আর এই এই যে এরিয়া, এই যে একটু ডিপ এরিয়ার সামনে যে এরিয়াটা আছে, এই পুরোটাই হচ্ছে ইন্টারোসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। ইন বিটুইন দা এক্সটেন্ড করা, কোথা থেকে কোথায় এক্সটেন্ড করা আছে, এইখানে হচ্ছে আইলিয়াড টিউবারোসিটিস আর হচ্ছে স্যাক্রাল টিউবারোসিটি, এই দুই টিউবারোসিটির মাঝখানে এক্সটেন্ড করা আছে। ইট ইজ দ্য সেকেন্ড স্ট্রংগেস্ট মোস্ট লিগামেন্ট অফ দ্য বডি। ফার্স্ট মানে স্ট্রংগেস্ট লিগামেন্ট অফ দ্য বডি কোনটাকে বলা হয়েছিল? ইনফিরিয়র আর্টিকুলার লিগামেন্ট স্যার, ইনফিরিয়র। গুড, ইলিওফিমোরাল লিগামেন্ট। ইলিওফিমোরাল লিগামেন্ট, যে লিগামেন্টের উপর ভর করে আমাদের এই বডিটা, আমাদের ট্রাঙ্কটা হচ্ছে ইসের কি বলে, ফিমারে না, আমাদের ইসের উপর, ফিমারের উপর বা হিপ জয়েন্টের উপর খাড়া হয়ে থাকে। যদি ওই লিগামেন্ট না থাকতো, ওই লিগামেন্ট যদি সবসময় কন্টিনিউয়াস কাজ করতে না
থাকতো তাহলে কিন্তু আমরা ওই হিপ জয়েন্ট থেকে পিছন দিকে পড়ে যেতাম, বুঝছো? আমাদের বডিটা পিছন দিকে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি পিছন দিকে এই জয়েন্টের, এই জন্য আমরা পিছন দিকে পড়ে যেতাম। এইটা হচ্ছে মোস্ট স্ট্রংগেস্ট জয়েন্ট, মানে ফার্স্ট আর সেকেন্ড স্ট্রংগেস্ট জয়েন্ট হলো এইটাই। তাহলে এই লিগামেন্ট হলো এইটা। তাহলে এই লিগামেন্টটা তোমরা বুঝতে পারছো যে লিগামেন্টটা কোথায় আছে? এখন এন্টেরিয়র, এই যে আমরা বলতেছি হচ্ছে এই লিগামেন্টের কথা, যে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস লিগামেন্ট। তাহলে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস লিগামেন্টের আমরা তো আগেই অ্যাটাচমেন্ট তোমাদের দেখালাম ওই সময়, যে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস লিগামেন্টটা কিভাবে কোথায় অ্যাটাচড আছে। আর একবার আমরা ওই ইসে দেখি বডিতে, হ্যাঁ, পোস্টেরিয়র ইন্টারোসিয়াস লিগামেন্ট, যে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস লিগামেন্ট কোথায় অ্যাটাচমেন্ট থাকে? অ্যাটাচমেন্ট কিন্তু থাকতেছে হচ্ছে এইখানে, এইখানে এইখান থেকে অ্যাটাচমেন্ট থাকবে। এই যে পোস্টেরো সুপিরিয়র ইলিয়াক স্পাইন, পোস্টেরো সুপিরিয়র ইলিয়াক স্পাইন, তার পোস্টেরো ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, ইলিয়াক টিউবারোসিটি, এখান থেকে শুরু করে আমাদের ইন্টারমিডিয়েট ক্রেস্ট, এখানে 5টা ক্রেস্ট ছিল না? হ্যালো, জি স্যার, ছিল স্যার। স্যাক্রামের পিছনে 5টা ক্রেস্ট ছিল না? যেটা এইটা হলো মেডিয়ান ক্রেস্ট, যেটা আমরা দেখতেছি এটা হলো মেডিয়ান ক্রেস্ট, তাই না? যেটা জি, স্যার। স্পাইন দিয়ে তৈরি হয়। তার জাস্ট ল্যাটারালি ছিল ইন্টারমিডিয়েট ক্রেস্ট। এই ইন্টারমিডিয়েট ক্রেস্ট আর এই দিকে থাকতেছে হচ্ছে পোস্টো, ল্যাটারাল ক্রেস্ট। না ল্যাটারাল ক্রেস্ট এইদিকে থাকতেছে। এই যে এইটা হলো ল্যাটারাল ক্রেস্ট, বুঝছো, যেটা জয়েন্ট তৈরি করতেছে ল্যাটারাল ক্রেস্ট। আমি তা বলতেছি না, আমি বলতেছি যে পোস্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট কোথায় অ্যাটাচ থাকে? তাহলে এদিকে হচ্ছে ইন্টারমিডিয়েট ক্রেস্ট, আর এদিকে হচ্ছে পোস্টেরো সুপিরিয়র পোস্টেরো ইনফেরিয়র ইলিয়াক স্পাইন বরাবর, এই বরাবর হলো পোস্টেরিয়র থাকে। আর অ্যান্টেরিয়রটা কোথায় অ্যাটাচমেন্ট থাকবে? অ্যান্টেরিয়রটা, তাহলে অ্যান্টেরিয়রটা হচ্ছে এই যে আর্টিকুলার সারফেসের, যে আর্টিকুলার সারফেসের মার্জিন বরাবর। আর এদিক থেকে হলো এলা অফ দা স্যাক্রামের পার্ট, এরা যেন পুরো এলা দিয়ে ঢেকে দিচ্ছে এরকম থাকে না, এলা অফ দা স্যাক্রামের পার্ট। আর যে অ্যান্টেরিয়র সারফেস অফ দা, মানে বেলভিক সারফেস অফ দা স্যাক্রাম, এখানে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, পোস্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, ইন্টারোসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, এই সম্বন্ধে আমরা জেনে ফেললাম। আর একটা হচ্ছে এই ইলিও লাম্বার লিগামেন্ট, ট্রানভার্স প্রসেস থেকে, মানে ফিফথ লাম্বার ভার্টিব্রা ট্রানভার্স প্রসেস থেকে ইলিয়াল টিউবারোসিটি এবং ইলিয়াক ক্রেস্ট পর্যন্ত এক্সটেন্ডেড থাকে হচ্ছে। এছাড়াও আর একটা জয়েন্ট কিন্তু আমাদের বডিতে আছে, সেটা হচ্ছে কি এইখানে আর একটা জয়েন্ট হবে, এই জয়েন্টটা কি লাম্বোস্যাক্রাল জয়েন্ট, তাই না? এই ফিফথ লাম্বার ভার্টিব্রা স্যাক্রামের মাঝে লাম্বোস্যাক্রাল জয়েন্ট, যেখানে 120 ডিগ্রি অ্যাঙ্গুলেশন তৈরি হয়। এখন আসো আমাদের যে তোমাদের বলেছিলাম যে ট্রুলি যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট কিন্তু আসলে এটা একটা মিক্সড জয়েন্ট। এটা শুধুমাত্র এই যে সামনের এই অংশটা, এই সামনের অংশটাকে আমরা বলি হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই সামনের এইটুকু বলতেছি প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এখানে কিছুটা মুভমেন্ট থাকে। আর এই পিছনের জয়েন্টটা, যে জয়েন্টটা হচ্ছে দুটো বোনের মাঝখানে একটা লিগামেন্ট দিয়ে জয়েন্ট হয়েছে। তা বোনের মাঝখানে বোন যদি লিগামেন্ট দিয়ে জয়েন্ট তৈরি করে, তাহলে সেই জয়েন্টকে আমরা কি বলতে পারি? ফাইব্রাস জয়েন্ট, তাই না? ফাইব্রাস জয়েন্টের একটু ভ্যারাইটি বলবেন নাকি, কি কি আছে? স্যার সিনডেসমোসিস, গম্ফোসিস, আর সিনকন্ড্রোসিস স্যার। সিনকন্ড্রোসিস। আর একটা সুসার। তাহলে জি স্যার, সুচার। সুসার, সিনডেসমোসিস এন্ড গম্ফোসিস। সিনকন্ড্রোসিস তো কার্টিলেজিনাস জয়েন্ট, কন্ড্রো মানে কার্টিলেজ, কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে সুসার, সিনডেসমোসিস, সুসার এন্ড গম্ফোসিস। তাই এই জয়েন্টটা তাহলে কোন ভ্যারাইটির বলবো আমরা? সিনডেসমোসিস স্যার। গুড, তাহলে সিনডেসমোসিস। তাহলে এর মেইন কম্পোনেন্ট, আমরা যদিও বা সবসময় প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট বলি, আসলে এটাকে আমরা মেইনলি ধরতে পারি কিন্তু যে ইট ইজ এ সিনডেসমোসিস। এবং এই যে বললাম যে মুভমেন্টকে স্যাক্রিফাইস করে এটা হচ্ছে স্টাবিলিটি দিচ্ছে, এই স্টাবিলিটি কিন্তু এই লিগামেন্টটাই দিয়ে থাকে। এই জন্য আমরা একে একটা সিনডেসমোসিস বলতে পারি। অথবা তুমি কম্বাইন্ড সিনডেসমোসিস পিছন দিকে এবং সামনের দিকে থাকে হচ্ছে কি বলো,
প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট থাকে। আমরা যদি আরো ডিসেকশন করে দেখতে চাই তাহলে দেখো গ্রেজ অ্যানাটমি ফর স্টুডেন্টে ক্লিয়ারলি দিয়ে দিয়েছে যে লিগামেন্ট গুলো। এটা হচ্ছে অ্যান্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, এটা পোস্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। তাকে যদি আমরা তুলি তাহলে আরো ভিতরে পাবো হচ্ছে ইন্টারোসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। আর যদি ক্রস সেকশনে দেখি তাহলে এইটাই সে আমাদের হচ্ছে অরিকুলার আর্টিকুলার সারফেস, তার পিছনে থাকে হচ্ছে ইন্টারোসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, তার পিছনে এই যে এক্সটেন্ডেড অবস্থা থাকতেছে পোস্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। এবার আসো যে আমাদের এই রিজনে আরো দুটো ইম্পর্টেন্ট লিগামেন্ট সম্বন্ধে আমাদের জানতে হবে। সেই লিগামেন্ট দুটো একটু দেখে নিই যে সেই লিগামেন্ট দুটো ট্রু বডিতে কোথায় আছে। সেই লিগামেন্ট দুটো হলো এই একটা হচ্ছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, এটা হলো স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, আর এই যে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। তাহলে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট যদি এখানে দেখো যে এইটা হচ্ছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, আর এই তার সামনের দিকে থাকছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। তাহলে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট এবং স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এই লিগামেন্ট দুটো যদিও আমাদের এই জয়েন্ট তৈরিতে সাহায্য করতেছে না, এটা মূলত কাজ করতেছে কি, মূলত হচ্ছে আমাদের এইখানে যে আমাদের এইখানে যে গ্রেটার সায়াটিক নস আছে, এটা গ্রেটার সায়াটিক নস, আর এটা লেসার সায়াটিক নস। যদি এই গ্রেটার সায়াটিক নস, লেসার সায়াটিক, এই যে নসটা, এটা বলেছিলাম আমরা গ্রেটার সায়াটিক নস। আর এইখানে হচ্ছে ইসিয়াল স্পাইনের নিচে এই পার্টটাকে বলতেছিলাম আমরা এই যে এইখানে এটা গ্রেটার সায়াটিক নস, আর এইটা হচ্ছে লেসার সায়াটিক নস। তাহলে এই নস দুটোকে গ্রেটার সায়াটিক ফোরামেন, লেসার সায়াটিক ফোরামেন, এই যে এরকম করে ফোরামেনে কনভার্ট করে দেয়। দেখো এখন কিন্তু চারপাশ দিয়ে বাউন্ডারি আছে, আগে কিন্তু শুধুমাত্র সুপিরিয়রলি বাউন্ডারি ছিল, আর এখন কিন্তু চারপাশ দিয়ে বাউন্ডারি আছে, এই জন্য এটা ফোরামেনে কনভার্ট হয়ে গিয়েছে। এটাও ঠিক একই রকম ফোরামেনে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে স্যার এটা পেলভিক আউটলেট তৈরি করে না স্যার? হ্যাঁ, পেলভিক আউটলেটে থাকে। পেলভিক আউটলেটে এই লিগামেন্ট দুটো সম্বন্ধে আমাদের এই জন্য আগে থেকে জেনে নিতে হচ্ছে। তাই লিগামেন্টটা আসলে এক্সটেন্ডেড এরিয়া, এটা হলো স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, আর স্যাক্রোটিউবারাস লিগামেন্ট হচ্ছে এক্সটেন্ডেড এরিয়া সমান দিয়ে এক্সটেন্ডেড একটা ফাইবারাস ব্যান্ড। আর এই ফাইবারাস ব্যান্ডের ট্রায়াঙ্গুলার মোটামুটি এটা হলো বেজ, আর এটি অ্যাপেক্স। বেজের দিকে কোথায় অ্যাটাচমেন্ট থাকে, বেজে তাহলে দেখো কোথায় অ্যাটাচমেন্ট, পুরো জায়গায় অ্যাটাচমেন্ট বলতে পারবে, এই এরিয়া অ্যাটাচমেন্ট আছে। এটা কি পোস্টেরো সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এখানে পোস্টেরো সুপিরিয়র, এইটা হলো পোস্টেরো সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই ভিতরেরটা হচ্ছে পোস্টেরো ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। তাহলে পোস্টেরো সুপিরিয়র ইলিয়াক স্পাইন, পোস্টেরো ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, এই বরাবর তো তোমার ইলিয়ামে থাকলো। এরপরে আসতেছে যে সাম অফ দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য কি স্যাক্রাম এবং ল্যাটারাল মার্জিন অফ দ্য স্যাক্রাম। স্যাক্রামের এই বরাবর যে ল্যাটারাল মার্জিনও থাকে, এই স্যাক্রামের ল্যাটারাল মার্জিন বরাবরও কিন্তু তার অ্যাটাচমেন্ট থাকে। এই যে অ্যাঙ্গেল, ল্যাটারাল অ্যাঙ্গেল, এই ল্যাটারাল অ্যাঙ্গেলের পরে মার্জিন, এই মার্জিন বরাবরও তার অ্যাটাচমেন্ট থাকে। তাহলে পোস্টেরো সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে শুরু করে পোস্টেরো ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, তারপরে ল্যাটারাল মার্জিন অথবা ল্যাটারাল বর্ডার অফ দ্য স্যাক্রাম অ্যালং উইথ দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য কক্সিস, এই পুরোটা বরাবর অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে। দিস ইজ দ্য মেডিয়াল অ্যাটাচমেন্ট অফ দ্য স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, মেডিয়াল অ্যাটাচমেন্ট অফ স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। ল্যাটারালি কোথায় থাকতেছে, ল্যাটারালি থাকতেছে হলে এইটাকে কি বলছিলাম আমরা, ইসিয়াম, তাই না? ইসিয়াম। আর এই এরিয়াটাকে কি বলা হয়েছিল, ইসিয়াল টিউবারোসিটি, তাই না? এটাকে বলা হয়েছিল ইসিয়াল টিউবারোসিটি। এই রাফ এরিয়াটাকে বলতেছিলাম। ইসিয়ামের বলেছিলাম না যে দুটো এন্ড আছে, একটা আপার এন্ড একটা লোয়ার এন্ড, তাই না? দুটো এন্ড আছে, আপার এন্ড হচ্ছে এখানে অ্যাসিটাবুলাম বরাবর অন্য দুটো বোনসের সঙ্গে ফিউজ হয়ে যায়, আর লোয়ার এন্ডটাকেই বলা হয়েছে ইসিয়াল
টিউবারোসিটি, যার উপর ভর করে হলো আমরা সিটিং পজিশনে যখন আমরা বসে থাকি তখন কিন্তু আমাদের ওয়েট ট্রান্সমিট হয় ইসিয়াল টিউবারোসিটি, এবং ইসিয়াল টিউবারোসিটির উপরে যে ফ্যাট প্যাড থাকে সেই ফ্যাট প্যাডের মাধ্যমে গ্রাউন্ডে আমাদের ওয়েট ট্রান্সমিট হয় সিটিং পজিশনে। সেই ইসিয়াল টিউবারোসিটির কোন মার্জিন এটা, মিডিয়াল মার্জিন না ল্যাটারাল মার্জিন? মিডিয়াল। গুড, মিডিয়াল মার্জিন। তাহলে মিডিয়াল মার্জিন অফ দ্য ইসিয়াল টিউবারোসিটি, ইসিয়াল টিউবারোসিটি, এই ইসিয়াল টিউবারোসিটির মিডিয়াল মার্জিন বরাবর অ্যাটাচমেন্ট থাকে। তাহলে ইসিয়াল টিউবারোসিটির মিডিয়াল মার্জিন বরাবর অ্যাটাচমেন্ট পেলাম হচ্ছে আমরা কিসের, ল্যাটারাল এন্ড অফ দ্য স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। এই স্যাক্রোটিউবারাস লিগামেন্ট এখানে সুন্দর করে আঁকেনি, তবে এইখান দিয়ে কিছুটা এরকম কাঁচির মতন হয়ে এই দিকে এক্সটেন্ড করে আসে, কাঁচির মতন হয়ে এই দিকে, মানে র্যামাস অফ দ্য ইসিয়াম, র্যামাস অফ দ্য ইসিয়ামের দিকে এক্সটেন্ড করে আসে। যে এক্সটেন্ডেড পার্টকে বলা হচ্ছে ফালসিফার্ম প্রসেস, ফালসিফার্ম প্রসেস। যেমন তোমার যদি এরকম এখানে যদি আমরা দেখি যে এই দেখো এই যে কিছুটা অংশ দেখা যাচ্ছে, এটা জি স্যার। তাহলে এইখানে ইসিয়াল টিউবারোসিটিতে অ্যাটাচমেন্ট দিছে, আর কিছুটা অংশ এরকম ব্যাকা হয়ে এইদিকে ইসিয়াল স্পাইনের ইসিয়াল র্যামাসের দিকে উঠে চলে আসছে, সেই পার্টটাকে বলা হয় ফালসিফর্ম লিগামেন্ট। মানে এটা আমাদের ভবিষ্যতে লাগবে, যে এক এক সময় এটা প্রয়োজন হবে, তাই আমরা আগে থেকে একটু জেনে রাখতেছি। তাহলে আমাদের গেল হচ্ছে যে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, এবার আসো স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। তাহলে স্যাক্রোস্পাইনাস লিগামেন্টের অ্যাটাচমেন্ট কোথায়, একটা ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এই ট্রায়াঙ্গুলার লিগামেন্টের ধরো এপাশে আমরা স্যার এই যে 3D মডেলটা দেখুন, স্যাক্রোটিউবারাস লিগামেন্টের উপর যে পার্ট, এটা তো হচ্ছে যে পোস্টেরিয়র স্যাক্রোটিউবারাস লিগামেন্টের লোয়ার পার্ট বলছে, কিন্তু বইতে এরকম কিছু নেই। এটা তো না, এইটা তো আসলে নন মেডিকেল পারসন তৈরি করছে, সবকিছু আমরা এখান থেকে নেব না, বুঝছো? মোটামুটি ভালো আছে। এই পার্টটার কথা বলতেছো তো, এটাকেও কিন্তু বইতে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট লিখেছে। এই জন্য আমি কিন্তু একবারও তোমাদের পোস্টেরিয়র স্যাক্রোইলিয়াক লিগামেন্ট এরকম কিন্তু বলিনি একবারও, যে এই পুরোটাই। এই জন্য আমি যখন অ্যাটাচমেন্ট বললাম তখন কি বলেছি, এই পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, এখান থেকে শুরু করলাম না, যে এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। কথা বুঝছো? আর এইটাকে বলতেছি আমরা হলো স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট, স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট। তুমি বুঝতে যে স্পাইনাস প্রসেস অফ দা, তাহলে অ্যাপেক্স হলো ইসিয়াল স্পাইন, এই যেটা অ্যাপেক্স সেটা হচ্ছে ইসিয়াল স্পাইনের সঙ্গে অ্যাটাচ থাকতেছে। এই হচ্ছে ইসিয়াল স্পাইন, যদি ফেট করে দিই তাহলে এই দেখো ইসিয়াল স্পাইন এর সঙ্গে অ্যাটাচ থাকতেছে হলো অ্যাপেক্সটা। আর বেসটা কোথায় অ্যাটাচমেন্ট আছে, the side of the sacrum and coccyx। তার মানে বডি অফ দা, এই যে আমাদের ল্যাটারাল বর্ডার অফ দা স্যাক্রাম ছিল, ল্যাটারাল বর্ডার, এই যে ল্যাটারাল বর্ডার, এই যে অ্যাঙ্গেল, তাই না, অ্যাঙ্গেল অফ দা ল্যাটারাল অ্যাঙ্গেল অফ দা স্যাক্রাম, এইখান থেকে ল্যাটারাল বর্ডার এবং পার্ট অফ দা ল্যাটারাল বর্ডার অফ দা কক্সিস, এই সব জায়গায় অ্যাটাচমেন্ট থাকতেছে। তাহলে এই ইসের ইম্পর্টেন্স কিন্তু বলে ফেলছি, যে তোমার আমাদের যে গ্রেটার সায়াটিক নস এবং লেসার সায়াটিক নস, এই নস দুটোকে করসপন্ডিং ফোরামেনে পরিণত করে ফেলতেছে হচ্ছে এই লিগামেন্ট দুটো, গ্রেটার সায়াটিক ফোরামেন, লেসার সায়াটিক ফোরামেন। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে গ্রেটার সায়াটিক ফোরামেনের বাউন্ডারি কি, তাহলে বলতে পারবেন না? হ্যাঁ, এই যে এই গ্রেটার সায়াটিক ফোরামেনের বাউন্ডারি, তার বাউন্ডারি কি আছে দেখো, যে সুপিরিয়রলি এন্ড অ্যান্টেরিয়রলি। সুপিরিয়রলি কি আছে, এই যে গ্রেটার সায়াটিক নস, অথবা তুমি বলতে পারো যে হিপ বোন, তাই না, যে গ্রেটার সায়াটিক নস। আর পোস্টেরিয়রলি কি আছে, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। আর ইনফেরিয়রলি কি আছে, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। ঠিক একই রকম এর সামনের দিকে আছে ওই লেসার সায়াটিক নস, আর এর উপরে আছে লেসার সায়াটিক ফোরামেনের উপরে আছে, মানে রূপ তৈরি করছে হলো স্যাক্রোস্পাইনাস, আর পোস্টেরিয়রলি থাকতেছে হচ্ছে
স্যাক্রোটিউবারাস। এটা কিন্তু আমাদের Sacrotuberous ligament. আমরা যখন পড়বো ইনফিরিয়র এক্সট্রিমিটি পড়বো তখন কিন্তু এই বাউন্ডারি আমাদের লাগবে, কারণ এইখানে একটা পুট, একটা এন্ট্রি পয়েন্ট হিসাবে কাজ করে, যেখান দিয়ে অনেক স্ট্রাকচার, এইখান দিয়ে 14টা স্ট্রাকচার দিয়ে বেরো হয়ে এই ছিদ্র দিয়ে বেরো হয়ে আমাদের গ্লুটিয়াল রিজনে ঢুকে পড়বে। আর আবার কিছু কিছু স্ট্রাকচার আছে এইখান দিয়ে বের হবে, বের হয়ে যে সেই স্ট্রাকচার গুলো এইখান দিয়ে বের হয়ে আসবে, সেইগুলো এই ইসিয়াল স্পাইনের পোস্টিরিয়র রিলেশনে এসে তারপরে আবার আমাদের পেলভিসে ঢুকে পড়বে। কথা বুঝছো? যে ট্রুলি সেটা পেলভিসে ছিল, এই পেলভিসে ছিল, পেলভিস দিয়ে বের হয়ে পড়লো, বের হয়ে যেমন ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস, ইন্টারনাল, তারপরে পুডেন্ডাল নার্ভ, এইগুলো কিন্তু এখান দিয়ে বের হবে, বের হয়ে আবার পুনরায় লেসার সাইটিক ফোরামেন দিয়ে আমাদের এইখান দিয়ে এসে এই পেলভিসে আবার পেলভিসে এন্ট্রি নেবে ঠিক না, আমাদের ওই যে পেরিনিয়ামে এন্ট্রি নেবে। কথা বুঝছো? মানে পেলভিস থেকে বের হয়ে আবার পেরিনিয়ামে ঢুকবে ওইখান দিয়ে। তা যাই হোক, আমরা স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট সম্বন্ধে জানলাম। এবার আসো যে স্টাবিলিটি অফ দা স্যাক্রোইলিয়াক রিজন। এই স্যাক্রোইলিয়াক রিজনের স্টাবিলিটি মানে কি, যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বডি ওয়েটটা তো উপর দিক দিয়ে এসে স্যাক্রামের উপর পড়তেছে, আর স্যাক্রামের এইখানে স্যাক্রোইলিয়াক জয়েন্ট আছে, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে যদি হয় কি বলে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থাকে, আর এইখানে যদি ওয়েটটা এসে পড়ে, তাহলে কি হবে, এই সামনের দিকটা স্যাক্রামের আপার বর্ডারটা কি একটা মুভ করতে চাবে ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, মানে সামনের দিকে ঝুঁকে পড়তে চাবে। আর একই সঙ্গে পিছন দিকটা তখন কি হবে, স্যাক্রামের সামনের দিকটা সামনে ঝুঁকে পড়বে ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, আর এইটা হচ্ছে আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস উঠে চলে যাবে। আর এইগুলোকে স্টাবিলিটি দেয় কে, এই যে আশেপাশে যেসব লিগামেন্ট আছে, এই লিগামেন্ট গুলোই কিন্তু একে ধরে রাখতেছে, তাই না? আমরা এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট রিলেটেড যে লিগামেন্ট গুলো বললাম, যে পোস্টেরিয়র আর অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস স্যাক্রোইলিয়াক যে লিগামেন্ট, এই তিনটে লিগামেন্ট, এই তিনটে লিগামেন্ট কিন্তু একে কি এই সামনের দিকে ইনক্লাইন হয়ে ফরওয়ার্ড যে রোটেশন, এই ফরওয়ার্ড রোটেশনটাকে প্রিভেন্ট করতেছে। আপার এন্ড অফ দ্য স্যাক্রাম এর ফরওয়ার্ড রোটেশন ঠিক একই রকম, এই ফরওয়ার্ড যখন রোটেশন হবে ওয়েটের কারণে, তখন এর লোয়ার এন্ডটা কি ব্যাকওয়ার্ড রোটেশন হবে। কারণ আমরা যদি এটাকে একটা ফালক্রাম মনে করি, ফালক্রাম পড়ছিলে তো তোমরা, তাই না? এই জয়েন্টটাকে যদি একটা ফালক্রাম মনে করি, তাহলে ফালক্রাম অনুসারে এর সামনের অংশটা সামনের দিকে ঝুঁকে পড়বে, আর পিছনের অংশটা পিছন দিকে চলে যাবে, আর পিছন দিকে যাইতে বাধা দেবে হলো এই দুটো লিগামেন্ট, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট এন্ড স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। কথা কি শুনতেছো তোমরা? জি স্যার, শুনতেছি স্যার। শোনা যাচ্ছে? তা মাঝে মাঝে একটু কথাবার্তা বলো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার সঙ্গে আছো। জি স্যার। এই যে এইদিকে দেখো, এরকম যদি, তাহলে এই জয়েন্ট, এইখানে যে জয়েন্ট, এই জয়েন্টটাকে এক্সিস ধরা হয়েছে, তার মানে এই বরাবর যদি একটা ফালক্রাম দেওয়া হয়, তাহলে এই সামনের দিকে এরকম ঝুঁকে আসতে যাবে ওয়েট যখন পড়বে, আর যখনই সামনের দিকে এরকম ঝুঁকে আসতে পারবে আপার এন্ডটা, তো লোয়ার এন্ডটা পিছন দিকে রোটেশন হবে। তো এই রোটেশনকে প্রিভেন্ট করে হচ্ছে এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট যে লিগামেন্ট গুলো আছে, সেটা হচ্ছে এই উপরটাকে রোটেশন করতে দেয় না, সামনের দিকে ঝুঁকে আসতে দেয় না। আর এই যে স্যাক্রোটিউবারাস স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট যেগুলোর কথা বললাম, এই লিগামেন্ট হচ্ছে আপওয়ার্ড রোটেশন অফ দ্য লোয়ার এন্ড অফ দ্য স্যাক্রামকে প্রিভেন্ট করে। হ্যাঁ, ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড রোটেশন, তাই না, অফ দ্য আপার এন্ড, এটা প্রিভেন্ট করে। এগুলো না জানলেই হবে, এগুলো অতিরিক্ত জানা আমাদের কেন বা। হিপ জয়েন্ট, হিপটা হচ্ছে যারা মাল্টিপেরাস ওমেন বলেছে, যাদের বারবার বাচ্চা হচ্ছে, তাদের হচ্ছে কি হয়, তাহলে হিপ বোনগুলো একটু প্রমিনেন্ট থাকে, মানে ওয়াইড অফ দ্য, এমনি ফিমেলে তো হিপ রিজিয়নটা তো মেলের চাইতে ওয়াইড রিলেটিভলি। যখন মাল্টিপেরাস ওমেন হয় তখন
রিল্যাক্সিন নামে একটা হরমোন সিক্রেশন হয় ডেলিভারির সময়, তখন এই রিল্যাক্সিন হরমোনটা কিন্তু এই বিভিন্ন লিগামেন্টটাকে লুজ করে দেয়, যাতে হচ্ছে easy পার্চুরেশন, হ্যাঁ ইজি পার্চুরেশনটা যাতে ইজি হয়, সেই জন্য লেবারটা যাতে ইজি হয় সেই জন্য। কিন্তু পরবর্তীতে এগুলো আর টাইট হয়ে যায়, কিন্তু পূর্ববর্তী অবস্থায় ফিরে আসে না। এই জন্য এই ওয়াইড বা ব্রেথ অফ দা পেলভিসটা মাল্টিপেরাস ওমেন রিলেটিভলি ইনক্রিজ করে, কারণ এই জয়েন্টটা কিন্তু আর অতটা টাইট হয় না, বুঝছো? এই কারণে আবার দেখা যাচ্ছে যে গেইট অফ দা লর্ড লাইক গেইট অফ দা প্রেগনেন্ট ওমেন, যখন লেট প্রেগনেন্সি আসে তখন যখন টোটাল ওয়েটটা বেড়ে যায়, তখন আমাদের এই যে স্যাক্রামের যে ইনক্লিনেশন, ফরওয়ার্ড ইনক্লিনেশন যেটা ছিল, এই ইনক্লিনেশনটাই বা এই রোটেশনটা আরো বেড়ে যাবে, এই ওয়েট দিলে আরো বেড়ে যাবে, বেড়ে যেয়ে আরো সামনের দিকে ঝুঁকে পড়তে চাবে, আর ওই লেডি মানে লেট প্রেগনেন্ট লেডিটা কি সামনের দিকে হুচুট খেয়ে পড়ে যেতে চাবে। আর সেই হুচটকে রক্ষা করার জন্য যাতে না পড়ে যায়, তাহলে কি হবে, সে লর্ডের মতন চলবে। লর্ডের মতন চলবে মানে হচ্ছে তার লাম্বার যে কার্ভেচার, সে লাম্বার কার্ভেচার তো ফরওয়ার্ড কার্ভেচার ছিল। লাম্বার কার্ভেচার কিসের বলো তো, কিসের স্পাইনের, তাই না? বা Yes, sir. স্পাইনাল কলামের ফরওয়ার্ড কার্ভেচার ছিল না। যখন প্রেগনেন্ট ওমেনের এই ফরওয়ার্ড কার্ভেচার আরো বেশি হয়ে যায়, তারা বুক উঁচু করে ফরওয়ার্ড মানে পেটটা উঁচু করে তারপরে লড়ের মতন করে চলতে চায়, যাতে সামনের দিকে ঝুঁকে না পড়ে। এরপরে আমরা মেল অ্যান্ড ফিমেল পেলভিস সম্বন্ধে জানবো। তার ভিতর তেমন কিছু তো জানার নেই, এখানে মেইনলি জানতে হবে আমাদের ডিফারেন্স বিটুইন দা মেল অ্যান্ড ফিমেল পেলভিস। মেল অ্যান্ড ফিমেল পেলভিসের ডিফারেন্স আমাদের জানতে হবে। তা ডিফারেন্স জানার জন্য তো ওই শখটা তোমাদের সব বইতেই আছে, একটা শখ, সেই শখটা তোমরা মুখস্থ করে ফেলবে। আর এটা কিন্তু একটা মানে পেলভিস যার পড়বে তাকে অবশ্যই মেল অ্যান্ড ফিমেল পেলভিসের ডিফারেন্স বোঝাবে। তোমাদের কিন্তু সংক্ষিপ্তভাবে একটা কথা বলেছিলাম আমি কোনো এক সময়, কোন বোনস পড়ানোর সময়, যে মেল অ্যান্ড ফিমেল পেলভিস মেইনলি যেটা দিয়ে বুঝতে পারবো আমরা যেটা মেল না ফিমেল পেলভিস, সেটা হচ্ছে কি, সেটা মানে মেল পেলভিসটা হচ্ছে হেভি বিল্ড অ্যান্ড স্ট্রঙ্গার মাসেল থাকবে। এই জন্য কি হবে, মেল পেলভিসটা হচ্ছে স্ট্রঙ্গার বোন থাকবে, মানে হেভি বোন দিয়ে তৈরি হবে মেল পেলভিসটা, এবং তার যে বিভিন্ন অ্যাটাচমেন্ট সাইড, মাস্কুলার অ্যাটাচমেন্ট সাইড গুলো প্রমিনেন্ট হবে, বা জয়েন্টস ফরমেশন সাইড গুলো, ফ্যাসেট গুলো প্রমিনেন্ট হবে। এইটা হলো মেলের ক্ষেত্রে হবে। আর ফিমেলের ক্ষেত্রে ঠিক এর উল্টাটা হবে, মানে লাইট পেলভিসটা ওয়েটের দিকে লাইট হবে, এর যে মাস্কুলার অ্যাটাচমেন্ট অথবা বনি যে প্রমিনেন্স গুলো আছে, সেই প্রমিনেন্স গুলো লেস কনস্পিকিউয়াস হবে। আর আর ফিমেলের ক্ষেত্রে যদি আমরা ধরি, তা ফিমেলের ক্ষেত্রে দেখবো আমরা কি, যে ফিমেল হচ্ছে যেহেতু চাইল্ড বিয়ারিং অ্যান্ড পার্চুরেশন বা লেবারের সঙ্গে রিলেটেড, এই জন্য এদের পেলভিস যে পেলভিক ক্যাভিটিটা কেমন হবে, পেলভিক ক্যাভিটি হবে হচ্ছে ওয়াইডার, শ্যালো, রুমি ছোট্ট এরিয়া, কিন্তু রিলেটিভলি রুমি হবে। এই জন্য আমরা এখানে পার্থক্য পড়ার জন্যই প্রথমে দেখবো, এক এক করে দেখার তালে থাকতে হবে যে আমাদের ইনলেটটা কেমন, ফলস পেলভিস কেমন, ইনলেট কেমন, তারপরে হচ্ছে পেলভিক ক্যাভিটিটা কেমন হবে, তারপরে আউটলেটটা কেমন হবে, তারপরে স্যাক্রামটা কেমন হবে, এই জায়গা সাবপিউবিক অ্যাঙ্গেল কেমন হবে, এই সব সম্বন্ধে আমাদের একের পর এক ধারণা দিয়ে যেতে হবে। ধারণা দিয়ে গেলেই আমরা বলতে পারবো যে আসলে যে এটা মেল পেলভিস না ফিমেল পেলভিস। তোমরা কি আমার কথা কিছু বুঝতে পারছো? কি বুঝেছো বলো Yes, তো? sir. বুঝো নাই? স্যার মেল আর ফিমেলের পেলভিসের Sir, পার্থক্য স্যার। ডিফারেন্স করতে হবে স্যার। হ্যাঁ, মেল আর ফিমেল পেলভিসের পার্থক্যটা করতে হবে। পার্থক্যটা তো এই বইতে লেখা আছে,
তাই না? সে পার্থক্যগুলো জি স্যার, ওই হ্যাঁ না এবার আসো পার্থক্যগুলো আমরা একবার এক নজর দেখে ফেলি যে পার্থক্যগুলো যে জেনারেল স্ট্রাকচার যদি বলো তাতে তোমাকে বলছি যে এটা হবে হেভি অ্যান্ড থিক, আর লাইট অ্যান্ড থিন হবে হচ্ছে ইন কেস অফ ফিমেল। ফিমেল। ইন কেস অফ মেল আর্টিকুলার সারফেস গুলো কি হবে, লার্জ হবে, আর Large. ইন কেস অফ ফিমেল এটা স্মল হবে। স্মল। তারপরে মাসেল অ্যাটাচমেন্ট, মাসেল অ্যাটাচমেন্টের যে সাইড গুলো সেই সাইড গুলো প্রমিনেন্ট। কিছু মার্ক থাকবে, এইগুলো প্রমিনেন্ট থাকবে, ওয়েল মার্ক থাকবে হচ্ছে কাদের? মেলে। মেলে পুরুষে। আর ফিমেলে থাকবে হচ্ছে লেস প্রমিনেন্ট বা ইনডিস্টিংক্ট। আর ফলস পেলভিস, ফলস পেলভিসটা যেটাকে আমরা এই উপরে পেলভিস বলতেছি ফলস পেলভিস, এই ফলস পেলভিস ডিপার ইন মেল এন্ড শ্যালোয়ার ইন ফিমেল। এবার সব পেলভিক ইনলেট, পেলভিক ইনলেটটা কেমন হবে? পেলভিক ইনলেটটা ইন কেস অফ মেল এটা হলো হার্ট শেপ হবে, ইন কেস অফ ফিমেল এটা হচ্ছে ওভাল হবে, সাইড টু সাইড ওভাল, অ্যান্ট্রোপোস্টেরিয়রলি ওভাল না, মানে সাইড টু সাইড, এই দিক থেকে এই দিকে ওভাল হবে, অ্যান্ট্রোপোস্টেরিয়রলি কিন্তু ওভাল হইতে পারে। তাহলে এইটা হবে হচ্ছে ইন কেস অফ মেল এটা হলো হার্ট শেপ, মানে এইখানে এসে এই স্যাক্রাল প্রমোন্টরি এরকম সামনের দিকে এসে এই হার্ট শেপ হয়ে যাবে। হার্ট শেপ মানে আমাদের হার্টের মতন না, যার ওই কার্ডের হার্টের মতন, বুঝছো? কার্ডের হার্টের মতন এইখানে এসে সামনের দিকে প্রমোন্টরিটা সামনের দিকে, স্যাক্রাল প্রমোন্টরিটা সামনের দিকে আগায় আসবে, ফলে হার্ট শেপ হবে। এবারে পেলভিক ক্যাভিটিটা কেমন হবে? ইন কেস অফ মেল লং সেগমেন্ট অফ এ শর্ট কোন, মানে একটা শর্ট কোণের যদি লং সেগমেন্ট আমরা নিই তাহলে কি হবে, তার আপার এন্ড মানে বেস যেটা হবে সেই বেসটা হচ্ছে মোর ওয়াইড, আর যত অ্যাপেক্সের দিকে যাব তখন মোর ন্যারো হয়ে যাবে। মানে টোটাল কোনটা কেমন হয়, কোনটার বেস হচ্ছে ওয়াইড হয় আর অ্যাপেক্সটা ন্যারো হয়। আর ঠিক আর ইটা হবে কি, ফিমেলের ক্ষেত্রে হবে কি, শর্ট সেগমেন্ট অফ এ লং কোন। তা লং বড় একটা কোণের যদি মাঝখানের থেকে অল্প অংশ আমরা কেটে নিই তাহলে তার কি হবে, ইনলেট আর আউটলেট মোটামুটি সমান হয়ে যাবে, তাই না? কথা শুনতেছো? ইনলেট আর আউটলেট সমান হয়ে যাবে। আর ছেলেদের ক্ষেত্রে কি হবে, ইনলেটটা অনেক বড় হবে, আউটলেটটা অনেক ছোট ছোট হবে। তারপরে ফার্স্ট পিস স্যাক্রামের যে আছে, স্যাক্রামের যে পার্থক্যগুলো পড়েছিলে তোমরা, স্যাক্রামের পার্থক্য কি পড়েছিলে, যে এইখানে হচ্ছে এই যে এই এরিয়া ফার্স্ট পিস অফ দা বডি অফ দা ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা, এর যে ওয়াইড, এই ওয়াইড হচ্ছে এলা ওয়াইডের চাইতে বড় যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে মেল, আর যদি এর ওয়াইড এলার চাইতে ছোট হয় তাহলে সেটাকে আমরা বলবো ফিমেল। আর স্যাক্রামের কথা আরো কি বলেছিলাম, যে এই কনক্যাভিটিকে স্যাক্রাল ইন্ডেক্স মেয়েদের বেশি হবে, ছেলেদের কম হবে। তারপরে আবার কি বলেছিলাম, যে এর কনক্যাভিটি স্মুথ কনকেভ যদি হয়, স্মুথলি সি শেপ যদি হয় তাহলে সি শেপ হলে সেটাকে আমরা বলবো মেল, আর যদি জে শেপ হঠাৎ করে এই পর্যন্ত দেখা গেল স্মুথলি কার্ভ হয়েছে, হঠাৎ করে সামনের দিকে যদি চলে আসে তাহলে যে শেপ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি ফিমেল। তারপরে তোমার আর্টিকুলার সারফেস, এই যে এইখানে যে আর্টিকুলার সারফেস আছে, এই আর্টিকুলার সারফেস যদি অল্প জায়গার ভিতর থাকে, যেমন 2 থেকে 2.5টা পর্যন্ত যদি থাকে তাহলে আমরা সেটাকে ফিমেল বলবো। আর যদি 3 থেকে 3.5টা পর্যন্ত চলে আসে, মানে 3 থেকে 3.5 স্যাক্রাল ভার্টিব্রা পর্যন্ত এই যে আর্টিকুলার সারফেস যদি এক্সটেন্ড করে তাহলে সেটাকে আমরা বলবো ফিমেল। এবার সাবপিউবিক অ্যাঙ্গেল, এই যে সাবপিউবিক যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি তোমার 90 ডিগ্রির কম হয় তাহলে 60 to 90 ডিগ্রি এরকম হয় তাহলে সেটাকে বলবো আমরা হলো মেল, আর যদি 90 ডিগ্রি বা তার উপরে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ফিমেল। মানে তারপরে এইখানে যে এই যে কনজয়েন্ট ইসিওপিবিক র্যামাই, এই কনজয়েন্ট ইসিওপিবিক র্যামাই এটার যদি মোর ইভার্টেড হয়, এখানে ইভার্টেড হয় বেশি করে তাহলে সেটাকে আমরা বলবো ফিমেল মেল, আর যদি লেস ইভার্টেড হয় তাহলে এটা নর্মালি ইভার্টেড থাকে, একটু এক্সটার্নালি টার্নেট থাকে, এক্সটার্নালি এরকম ঘোরানো থাকে,
যে এই অঞ্চলটা এক্সটার্নালি নরমালি একটু ঘোরানো থাকে। যদি ক্লাইটোরিসের সঙ্গে ঝুলে থাকে তাহলে এটা লেস ইভার্টেড হবে। আর যদি পেনিস, ক্লাইটোরিসে তো অনেক বড় একটা স্ট্রাকচার, যদি এর সঙ্গে ঝুলে থাকে তাহলে মোর ইভার্টেড হবে। তাহলে ইন কেস অফ মেল ইট ইজ লেস ইভার্টেড, ইন কেস অফ female it is less inverted, in case of male it is more inverted due to the attachment of the clasp penis. কথা কি বুঝতেছো? হ্যালো, লাস্ট কথাটা ক্লিয়ার হয়নি তাই না? লাস্ট কথাটা ক্লিয়ার হওয়ার জন্য এই এরিয়ায়, এই যে এই সব এই যে এরিয়াটা দেখতেছে এটাকে বলে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। এইটা এই যে পেলভিক আউটলেট না, হ্যাঁ পেলভিক আউটলেট, জি এই স্যার। পেলভিক আউটলেটের যদি এই যে ইসিয়াল টিউবারোসিটি বরাবর একটা লাইন টানা যায়, বুঝছো, লাইন টানা গেলে এটাকে বলা হয় ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, আর এই পিছনটা হলো অ্যানাল ট্রায়াঙ্গেল, বুঝছো? তাহলে এই সামনের দিকে, তাহলে এইখানে এই লাইন বরাবর ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল এইটা, তাই না? জি স্যার। পেরিনিয়ামের একটা পার্ট ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল বরাবর থাকে হচ্ছে আমাদের কি ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম এই বরাবর অ্যাটাচমেন্ট থাকে, বুঝছো, ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তো ইউরোজেনিটাল যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের সুপারফিশিয়ালি, এই ছবিটা তো তোমার দিকে আছে, মোবাইলে দেখতেছো, তোমার দিকে, এই তোমার দিকে ইউরোজেনিটাল ডায়াফ্রামের পরে এখানে কি থাকবে, ওই যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস, কথা বুঝতেছো? জি স্যার। এই বরাবর অ্যাটাচমেন্ট থাকলো একটা ট্রায়াঙ্গুলার শীট ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তাই ইউরোজেনিটাল ডায়াফ্রামের নিচের দিকে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউস থাকবে। তাই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউসে এই মাঝ বরাবর বাল্ব অফ দ্য পেনিস থাকে, বুঝছো? সেই বাল্ব অফ দ্য পেনিসে এই ইউরোজেনিটাল ডায়াফ্রামকে ছিদ্র করে আমাদের ইউরেথেরা পেনিসের ভিতর চলে আসে। পেনিসের কোন পার্টে ইউরেথেরা থাকে? কর্পাস, কর্পাস কি? কর্পাস স্পঞ্জিওসাম, তাই না? পেনিসের স্ট্রাকচার তো তোমরা পড়ছো ইন্টারমিডিয়েটে, হ্যাঁ পেনিসের স্ট্রাকচার পড়ছো না ইন্টারমিডিয়েটে? স্যার ওই জাস্ট দুটো পেশি আছে সেই দুটো পড়েছিলাম। হ্যাঁ ওই স্যার, দুটোর ক্যালোসাম কথাই আর আমি যেতে, স্পঞ্জিওসাম। কর্পাস স্পঞ্জিওসাম, কর্পাস স্পঞ্জিওসাম হচ্ছে এই মিড বরাবর, এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের সুপারফিশিয়ালি মিড বরাবর সুপারফিশিয়াল ইঙ্গুনাল পাউস, এই পেরিনিয়াল পাউসে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম। আর এই বরাবর এই দুই পাশ দিয়ে এইখানে একটা আর এইখানে থাকে কর্পাস ক্যাভার্নোসাম। এই কর্পাস ক্যাভার্নোসাম এই দিক থেকে এইদিকে যায়, এই দিক থেকে এইদিকে যায়, তারপরে পেনিসের ডরসামে থাকে, আর ভেন্টাল অ্যাসপেক্টে থাকে হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম। আর এই একই রকম এইখানে কর্পাস ক্যাভার্নোসাম অফ দা কি থাকে ক্লাইটোরিস। তা ক্লাইটোরিসটা একটা ভেস্টিজিয়াল অর্গান, পেনিসের হোমোলোগাস হচ্ছে ক্লাইটোরিস, একটা ভেস্টিজিয়াল অর্গান, হয়তো পেনিসের 1000 ভাগের 1 ভাগ। তাহলে এই ক্লাইটোরিসের ওয়েট আর পেনিসের ওয়েট অনেক বেশি হবে না? এই পেনিসের ওয়েট আর এই পেনিসের ইরেকশনের কারণে, পেনিসের কর্পাস ক্যাভার্নোসামের অ্যাটাচমেন্টের কারণে এইটে এই বাইরের দিকে অনেকটা বেঁকা হয়ে বাইরের দিকে চলে আসে, কথা বুঝছো? এইটাকে বলতেছি আমি যে কনজয়েন্ট ইস্টিওপিউবিক র্যামাই ইজ মোর ইভার্টেড। ইভার্টেড মানে বাইরের দিকে আসা, ইনভার্টেড মানে ভিতর দিকে, বেঁকা হয়ে কোনো কিছু যদি ভিতর দিকে ঢুকে যায় তাহলে আমরা বলি ইনভার্টেড, আর যদি বেঁকা হয়ে কোনো কিছু যদি বাইরের দিকে চলে আসে তাহলে হচ্ছে ইভার্টেড। তাহলে পেনিসের অ্যাটাচমেন্টের কারণে এই পার্টটা মোর ইভার্টেড থাকবে দেন দা ফিমেল, কথা বুঝছো এবার? হ্যাঁ এই দুটো পার্থক্যের কথা আমি বলতেছিলাম, যে ওইখানে দুটো কিভাবে পেনিস আর ক্লাইটোরিসের অ্যাটাচমেন্টের কারণে এই দুটো ঘটনা ঘটে। এরপরে আরো যে ডিফারেন্স আছে, ডিফারেন্সে যেমন অ্যাসিটাবুলামের ডিফারেন্স কি হবে? স্বভাবতই বলা হয়েছে যে ছেলেদের এটা বড় থাকবে, মেয়েদের রিলেটিভলি ছোট থাকবে। যে ইসিয়াল টিউবারোসিটি হচ্ছে ছেলেদের ইনভার্টেড থাকতে পারে, ভিতরের দিকে থাকতে পারে, আর মেয়েদের ইভার্টেড থাকবে, মেয়েদের বাইরের দিকে থাকবে।
যাতে ডেলিভারি ঠিক মতন হইতে পারে। তারপরে ইসিয়াল স্পাইনের ক্ষেত্রেও ওই এইটা হচ্ছে ভিতর দিকে থাকে একটু ছেলেদের, আর মেয়েদের বাইরের দিকে থাকে, না হলে তো বাচ্চার মাথায় ঘা লাগবে। অবটুরেটর ফোরামেন ইন কেস অফ মেল এটা থাকে হচ্ছে রাউন্ডেড, লার্জার ওভাল থাকে, আর ইন কেস অফ ফিমেল এগুলো। তাহলে আমরা এক পাশ দিয়ে দেখলাম কি যে এই পেলভিস প্রথমে হচ্ছে জেনারেল একটা বিল্ড বলবে, এরপরে হচ্ছে যে ফলস পেলভিস সম্বন্ধে, এরপরে ট্রু পেলভিসের কি বলতে হবে, ট্রু পেলভিস ইনলেটটা কেমন থাকবে, তারপরে পেলভিক ক্যাভিটিটা কেমন হবে, পেলভিক আউটলেটটা কেমন হবে, স্যাক্রামটা কেমন হবে, তারপরে কনজয়েড ইসিওপিবিক র্যামাইটা কেমন হবে, এইগুলোই হচ্ছে তোমার ডিফারেন্স। এই ডিফারেন্স দিয়েই, তবে ট্রুলি আমরা যে ডিফারেন্স এখানে লেখা আছে সবগুলো মিলাই মিশাই লেখা আছে, তো তোমাদের মেল না ফিমেল সেটা জানতে হবে হচ্ছে ওই বিল্ড অনুসারে। আর এটা ফিমেলের কোন ধরনের পেলভিস, এটা গাইনিকয়েড পেলভিস, অ্যান্ড্রয়েড পেলভিস না অ্যানথ্রোপয়েড পেলভিস, এইটা জানতে হবে হচ্ছে ওই যেসব আর অন্যান্য ডিফারেন্স গুলো আছে সেই ডিফারেন্স দিয়ে। এইটাই হচ্ছে আমি বলতে চাচ্ছি, কিন্তু এটা একটু কঠিন কথা, তোমরা বুঝতেছো কিনা আল্লাহ জানে। হ্যালো, তোমরা কি শুনতেছো? স্যার শুনতেছি। জি স্যার শুনছি। ফাইনালি যেটা মেল পেলভিস না ফিমেল পেলভিস, প্রথমে আমরা ডায়াগনোসিস করব এটা গাইনিকয়েড পেলভিস না অ্যান্ড্রয়েড পেলভিস। কথা বুঝছো? গাইনিকয়েড পেলভিস না অ্যান্ড্রয়েড পেলভিস, ওই যে ইনলেট কেমন, আউটলেট কেমন, এর ভিতরে ক্যাভিটি কেমন, এইসব দেখে আমরা কি বুঝতে পারবো যেটা গাইনোকয়েড না অ্যান্ড্রয়েড, মানে এটা মেল টাইপ পেলভিস না ফিমেল টাইপ পেলভিস। এটা কিন্তু এখনো বলিনি। যদি এটা মেল টাইপ পেলভিস হয় তাহলে কিন্তু আমরা 100% বলে দিতে পারবো না এটা ছেলেদের। কারণ কি 30% ক্ষেত্রে বা তারও বেশি পার্সেন্ট ক্ষেত্রে মেয়েদের পেলভিসটা অ্যান্ড্রয়েড টাইপের হয়, মানে মেল টাইপ পেলভিস হয় মেয়েদের পেলভিস, কিন্তু অ্যান্ড্রয়েড টাইপের। কথা বুঝতেছো? জি স্যার। এই জন্য আমরা যে ইনলেট কেমন, আউটলেট কেমন, এর স্পেসটা কেমন, মানে পেলভিক ক্যাভিটিটা কেমন, এইটার ওই যে ডিফারেন্স গুলো, এই ডিফারেন্স গুলো দেখে আমরা বলবো যে এটা মেল টাইপ পেলভিস না ফিমেল টাইপ পেলভিস, মানে গাইনিকয়েড পেলভিস না অ্যান্ড্রয়েড পেলভিস। অ্যান্ড্রয়েড পেলভিস। হ্যাঁ, আমরা পেলাম যে এটা একটা গাইনিকয়েড পেলভিস অথবা অ্যান্ড্রয়েড পেলভিস। এরপরে ফার্দার যে সত্যি সত্যি এটা মেয়েদের না ছেলেদের, সেটা ডিফারেন্স করবো হচ্ছে জেনারেল বিল্টের মাধ্যমে, এবং ফাইনালি আমরা সেটাকে করব হচ্ছে কিসের মাধ্যমে ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে। একেবারে ফাইনাল ডিসিশন হবে ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে। যাই হোক, এই যা বুঝছো সেটুক নিয়েই চলবে। এরপরে আমরা আসো যে ট্রু পেলভিস সম্বন্ধে। তাহলে পেলভিস বা বনি পেলভিস বা পেলভিসের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফলস পেলভিস বা গ্রেটার পেলভিস, যেটা অ্যাবডোমিনাল ওয়াল তৈরি করে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, আর ট্রু পেলভিস যেটা হচ্ছে ট্রু পেলভিস, যেটা অলসো কল্ড দা অবস্টেট্রিক পেলভিস। এই পেলভিসটাই হচ্ছে আমরা যে পেলভিস বলতেছি, পেলভিক ক্যাভিটি, সেই পেলভিক ক্যাভিটি তৈরি করে, এবং এটাই পার্চুরেশনের সঙ্গে যেহেতু রিলেটেড, এই জন্য এটাকে অবস্টেট্রিক্স পেলভিসও বলা হয়। এই অবস্টেট্রিক যে পেলভিস, এই পেলভিসের ইনলেট, আউটলেট এবং তার বিভিন্ন ডায়ামিটার সম্বন্ধে আমাদের মুখস্থ করে রাখতে হবে। এটা কিন্তু একেবারে ঠোঁটস্থ থাকতে হবে। সেই গাইনি পরীক্ষা, যতদিন পর্যন্ত তোমার গাইনি অপস পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত একেবারে ঠোঁটস্থ থাকতে হবে এগুলো। বাউন্ডারি, যে ইনলেটের বাউন্ডারি কি, তারপরে আউটলেটের বাউন্ডারি কি, ইনলেট বাউন্ডারি, আউটলেট বাউন্ডারি, তারপরে ক্যাভিটির বাউন্ডারি, এগুলো তো তোমরা একেবারে সুন্দর করেই জানো। তা কথা শুনতেছো তোমরা? জি স্যার। তাই তুমি এই একজন বলো তো ইনলেটের বাউন্ডারি, পেলভিক ইনলেট। স্যার ফ্রন্টের দিকে স্যার হচ্ছে পিউবিক সিম্ফাইসিসের আপার মার্জিন থাকে। এই যে আর সুন্দর করে ধরে আসি, তুমি এই পিছন থেকে সামনের দিকে এরকম করে বলার তালে থাকো, তাহলে তোমাদের তো বারবার বলতেছি যে সামনে পিছনে এরকম করে, পরীক্ষার সময় তোমরা এরকম করে লিখো, কিন্তু বলার সময় এরকম করে বলবে। এইখান থেকে শুরু করো, এইটা
এটা কি জিনিস? স্যার অ্যালাউ দ্য স্যাক্রাম। স্যার এটা স্যাক্রাল প্রমোন্টরি। হ্যাঁ, ও Sacral স্যার ওটা আমি দেখি। তারপরে স্যার Sacral- anterior margin of the ala of the sacrum, তাহলে তুমি স্যাক্রাল প্রমোন্টরি বললে, তারপরে অ্যান্টিরিয়র মার্জিন অফ দ্য এলা অফ দ্য স্যাক্রাম, তারপরে এটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট, sacroiliac joint, তারপরে arcuate এই- line, arcuate line, arcuate line, iliopubic তারপরে- eminence, ইলিওপিবিক এমিনেন্স, তারপরে এইটাকে pecten pubis, Pectineal line of pubis, স্যার। পেকটিনিয়াল লাইন, pubic symphysis pubic- upper border, না পিউবিক ক্রেস্ট, পিউবিক ক্রেস্টের পরে pubic crest upper border of the pubic symphysis. সুন্দর, তোমরা তো তাহলে মুখস্থ আছে The তোমাদের। superior part of pubic এইটি হচ্ছে symphysis। ইনলেট, ইনলেট বলা হয়, বুঝছো? এই আর sir. এই এই আর যে পার্টটা এই ইনলেটের বাউন্ডারি, যে পার্টটা ই দিয়ে তৈরি হয় আমাদের, কি বলে, যে হিপ বোন দিয়ে তৈরি হয়, সেইগুলোকে লিনিয়ার টার্মিনালিস বলে। লিনিয়ার টার্মিনালিস বলে কাকে? বলো। স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে শুরু করে আপার এন্ড অফ পিউবিক সিম্পাইসিস পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত লিনিয়ার টার্মিনালস। তা কি কি কনক্লুড করে? এই আর্কুয়েট লাইন, তারপরে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স। না, ওই pecten- আর্কুয়েট লাইন, তোমরা যখন আর্কুয়েট লাইন বলবে তখন স্যাক্রোইলিয়াক জয়েন্টের কথা বলার দরকার নেই। আর্কুয়েট লাইন মানে যখন লিনিয়ার টার্মিনালিস এর পার্ট কি কি আছে, তখন এই তিনটে পার্ট বললেই হবে। একটা হলো কি আমাদের আর্কুয়েট লাইন, 2 নম্বর হলো পেকটিন পিউবিস, আর একটা হচ্ছে আপার বর্ডার অফ দা Pubic symphysis। পিউবিক ক্রেস্ট, পিউবিক ও, pubic সিম্পাইসিস crest। না, পিউবিক ক্রেস্ট। এই তিনটে, তাহলে আর্কুয়েট লাইন, পেকটিন পিউবিস আর পিউবিক ক্রেস্ট, এই তিনটে মিলে আবার বলা হয় লিনিয়া Linear টার্মিনালিস, terminus. বুঝছো? এটা চলে গেল আমাদের কি ইনলেট। আউটলেট কি? আউটলেট একজন বলে ফেলো, যে সামনে থেকে Sir, পিছনে। outlet, sir, anteriorly by the lower margin of the pubic symphysis. পিউবিক সিম্পাইসিস, তারপরে Posterior, কনজয়েন্ট, sir, তারপরে এই যে তারপরে pubic sir, ramus। কনজয়েন্ট pubic ramus, রামাই, তারপরে তারপরে ইসিআর টিউবারসিটি, টিউবারসিটি, sacrotuberous ligament, স্যাক্রোটিউবারাস লিগাম, আর posteriorly একদম আছে coccyx। হ্যাঁ কক্সিস বা টিপ অফ দা কক্সিস, কক্সিস। টিপ অফ দা স্যাক্রাম বললেও হয়। অনেক সময় কক্সিসকে ইগনোর করা হয়, যেহেতু এটা মুভাবল ছোট। স্ট্রাকচার। মুভাবল মানে এটা আসলে অনেক সময় নিজেই তো পিছন দিকে সরে যায় ডেলিভারির সময়, এই জন্য এটাকে ফিক্স না ধরে ফিক্স ধরা হয় হচ্ছে টিপ অফ দা স্যাক্রামকে। গুড, এটা হলো তাহলে আমাদের গেল কোনটা? Pelvic outlet। পেলভিক আউটলেট, আউটলেট, পেলভিক আউটলেট। আউটলেট। তা পেলভিক ক্যাভিটির বাউন্ডারি, যদি পেলভিক ক্যাভিটির বাউন্ডারি ধরো, তা পেলভিক ক্যাভিটির বাউন্ডারি, তাহলে পেলভিক ক্যাভিটির বাউন্ডারি পোস্টেরিয়র দিকে কি আছে? এটা পেলভিক ক্যাভিটির বাউন্ডারি Sacrum। স্যাক্রাম, স্যাক্রাম, পেলভিক সারফেস অফ দা স্যাক্রাম এন্ড কক্সিস। অ্যান্টেরিয়র দিকে কি আছে? অ্যান্টেরিয়র দিকে পেলভিক সারফেস অফ দা বডি অফ দা Pubic and pelvic surface of the pubic symphysis and symphysis। the both এইটা কি? এটা inferior ramus আর superior ramus of the কি Pubis। pubis, এই সব দিয়ে তৈরি হচ্ছে। ল্যাটারাল সাইডে কি হচ্ছে? ল্যাটারাল দিকে কি দিয়ে তৈরি হচ্ছে? ল্যাটারাল সাইডে এই লাইন, আর্কুয়েট লাইনের নিচে ইলিয়ামের যে পার্টটা আছে, স্যাক্রোপেলভিক সারফেস, তাই বলেছিলাম না এটাকে? জি স্যার, Sacropelvic স্যাক্রোপেলভিক সারফেস। তাহলে পেলভিক সারফেস অফ দা ইলিয়াম, এই পার্টটাকে বলা হয় পেলভিক সারফেস অফ ইলিয়াম। আর এটা পেলভিক সারফেস অফ ইসিয়াম। এটা ইসিয়াম না? জি স্যার। দেখা জি যাচ্ছে না? স্যার, এটা এই জি পার্টটা স্যার, দেখা পেলভিক সারফেস অফ দা ইলিয়াম, আর এই পার্টটা হলো পেলভিক সারফেস অফ ইসিয়াম। এটা হচ্ছে তোমাকে যদি বোনস হাতে দেয়, এবারে হিপ, এইটা পেলভিস, আমাদের পেলভিস কিন্তু সুন্দর সুন্দর অনেক পেলভিস আছে, 3টে কি 4টা পেলভিস আছে, হচ্ছে যদি বা আর্টিফিশিয়াল কিন্তু সুন্দর করে তৈরি করা। এই জন্য আমাদের কিন্তু এটা জানতে হবে পেলভিক, এই যে পেলভিক ইনক্লিনেশন। তাহলে পেলভিক ইনক্লিনেশন মানে কি? আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, অ্যানাটমিক্যাল পজিশনে, তাহলে এর যে পেলভিক ইনলেট, এই পেলভিক ইনলেটটাকে কিন্তু হরিজন্টাল না, এটা হচ্ছে ইনক্লাইন্ড পজিশনে থাকে। এটা হলো সামনের দিকে যে আমাদের 55 to 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক একই রকম আমাদের যদি পেলভিক আউটলেটকে একটা প্লেন ধরি, তা সেটাও আমাদের তৈরি করে 15 ডিগ্রি মতন অ্যাঙ্গেল তৈরি করে সামনের দিকে। কথা কি বুঝতেছো কিছু? জি স্যার।
জি স্যার। সামনের দিকে যদি ওই 15 ডিগ্রি অ্যাঙ্গেল, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এই পেলভিক ইনলেট যদি সামনের দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাই না? তাহলে এই এই যে আপার সারফেস অফ দা বডি অফ দা ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা, এইটা হরিজন্টালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? কত ডিগ্রি পড়েছিলাম? 30 ডিগ্রি স্যার। গুড, 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি এই দিকে হয়, তাহলে ওই দিকে হবে 30 ডিগ্রি। 30 30 ডিগ্রি। ডিগ্রি। হ্যাঁ, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেটা তো পড়া হয়েছিল, সেটা মনে আছে কিনা তোমাদের, তাই একটু জেনে দেখলাম আর কি, বুঝছো? এরপরে আসো যে প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন। তাহলে এই সবচাইতে পেলভিক যে ডায়ামিটার সবচাইতে বেশি কোথায় থাকে? তাহলে মিডল অফ দ্য পিউবিক সিম্পাইসিস থেকে শুরু করে এবং সেকেন্ড অ্যান্ড থার্ড স্যাক্রাল ভার্টিব্রা এই বরাবর হচ্ছে সবচেয়ে বেশি ডায়ামিটার থাকে। ঠিক একই রকম সবচাইতে কম ডায়ামিটার থাকে হচ্ছে এই যে ইসিয়াল স্পাইন, এই দুটো ইসিয়াল স্পাইনের মাঝখানে এইখানে মোটামুটি হচ্ছে সবচেয়ে কম ডায়ামিটার থাকে। এইসব কথাগুলো আবার জানতেই হবে। তো তার মানে স্যার সবচেয়ে বেশি কি তাহলে স্যার ওই হলো হ্যাঁ, অ্যান্ট্রোপোস্টেরিয়রলি? না, Anteroposterior ওইখানে সবচেয়ে বেশি ডায়ামিটার থাকে, কিন্তু আমরা ওটা মানে সবসময় মনে রাখতে লাগবে না, oblique diameter স্যার। কারণ আমরা অনেক ডায়ামিটার এখন পড়বো, যে ডায়ামিটার গুলো আমাদের মনে রাখার দরকার, বুঝছো? তাহলে হ্যাঁ, মাপ সবগুলো মনে রাখতে হবে। এই বিশ্রাম সিং এ খুব সহজ করে মাপটা দিয়ে আছে, এই সহজ করে মাপটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে হ্যাঁ, এই 11, 12, 13 এইগুলো আমাদের জানতে হবে, বুঝছো? এইগুলো জানলেই আমাদের সহজ, এটা বেশি কঠিন না তো। অন্য বইতে আরো কঠিন করে দিয়ে আসো, অত কঠিন করে পড়ার দরকার নেই, এখানে একটু সহজ করে তোমরা মনে রাখো আপাতত। তাহলে অবস্টেট্রিক পেলভিক মেজারমেন্ট, তাহলে পেলভিক ডায়ামিটার মিটার কনজুগেট ডায়ামিটার। তাহলে কনজুগেট ডায়ামিটার কিছু অ্যান্ট্রোপোস্টেরিয়র যে পাশাপাশি থাকার কারণে যে ডায়ামিটার গুলো আমরা মেপে বের করি সেটাকে কনজুগেট ডায়ামিটার বলে। এই কনজুগেট ডায়ামিটারের ক্ষেত্রে আমরা যদি এখন এটাকে হাইড করে দিই, তাহলে এক্সটার্নাল কনজুগেট একটা টার্ম আছে, হলো এক্সটার্নাল কনজুগেট। তাহলে এক্সটার্নাল কনজুগেট কি হবে? যে আপার মার্জিন অফ দা আপার বর্ডার অফ দা পিউবিক সিম্পাইসিস, এইখান থেকে শুরু করে একেবারে আমাদের এই যে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার যে কি আছে স্পাইন, এই বরাবর যদি আমরা ডায়ামিটার মাপি, তাহলে আমরা কিন্তু সেটাকে বলতে পারি কি এক্সটার্নাল কনজুগেট। কিন্তু স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা সম্ভব, মানে বড় ধরনের স্লাইড ক্যালিপার্স এই সিস্টেমে আমরা মাপতে পারি যে এক্সটার্নাল কনজুগেট। ট্রু কনজুগেট কোনটা? ট্রু কনজুগেট হচ্ছে আমাদের এই স্যাক্রাল প্রমোন্টরিতে থেকে শুরু করে এই স্যাক্রাল এই আপার বর্ডার পর্যন্ত। তাহলে এই স্যাক্রাল প্রমোন্টরির মিড পয়েন্ট থেকে শুরু করে এই আপার বর্ডার পর্যন্ত, এটাকে বলা হয় ট্রু কনজুগেট। এই ট্রু কনজুগেট আর অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার অফ দা ইনলেট একই জিনিস। কথা কি বুঝছো? তাহলে জি একটা স্যার। হচ্ছে আমরা এক্সটার্নাল স্যার। কনজুগেট পড়লাম, যে এক্সটার্নাল কনজুগেটটাকে কিন্তু আমরা এক্সটার্নালি মেপে বের করতে পারবো, যদিও বা এটা তেমন ইম্পর্টেন্ট ডায়ামিটার না। তারপরে আসছে ট্রু কনজুগেট, এটা কি স্যাক্রাল প্রমোন্টরির মিড পয়েন্ট থেকে শুরু করে আপার বর্ডার অফ দা পিউবিক সিম্পাইসিস। পিউবিক সিম্পাইসিস এই পর্যন্ত, এইটাকে আমরা করবে। এইটাকে আমরা মেপে বের করতে লাগলে আমাদের তো একটা এখান থেকে একটা রড, তাজা মানুষের পেটের ভিতর দিয়ে একটা রড ঢোকায় যদি এই পর্যন্ত যাই, তাহলে আমরা মেপে বের করতে পারবো, কিন্তু সেটা তো ফিজিবল না। আমরা কি করে করতে পারি? আমরা এক্স-রে করে কিন্তু এইটাকে বের করতে পারি যে এই ট্রু কনজুগেটটা কত। আর একটা আছে ডায়াগোনাল কনজুগেট। ডায়াগোনাল মানে কি? এইটা তোমরা দেখতে পাচ্ছ না? এইটা আরে কি করলাম, এটা কন্ট্রোল জেড দিলে আসে? কন্ট্রোল জেড আমি জানি না, এটা না, কন্ট্রোল জেড কিছু বলতেছে না।
কন্ট্রোল জেড না, ওটা আমি ফেভারিটে রাখেছি। এটা আবার ওই আলাদা করে ফেব্রুয়ারিতে যোগ করে রাখিছিলাম, যে যদি ঝামেলা হয় যাতে আবার ফিরে আসতে পারি সহজে। তাহলে আর ডায়াগোনাল শব্দের অর্থ কি? একটা হলো ডায়াগনোসিস, তাই না? ডায়াগনোসিস আছে না, নির্ণয় করা। হ্যাঁ, নির্ণয় করা। ডায়াগনোসিস মানে ট্রিটমেন্ট হবে, ডায়াগনোসিস মানে কোনো কিছু নির্ণয় নির্ণয় করা, তাই না? করা স্যার, বের করা আর স্যার। একটা আছে এই যে তোমরা এটা কি রেক্টাঙ্গুলার গ্যাঙ্গেল দেখতেছো না, এই রেক্টাঙ্গুলার কর্ণকে ডায়াগোনাল বলে না? হ্যাঁ, তির্যক লাইন, ঠিক আছে না এটা? জি স্যার। জি স্যার। আর একটা হচ্ছে কি, ডায়াগোনাল কনজুগেট। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনজুগেট, বুঝছো? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনজুগেট। সেটা কি হবে? সেইটা হচ্ছে যে ইনফেরিয়র, এই ইনফেরিয়র বর্ডার অফ দ্য পিউবিক সিম্ফাইসিস থেকে যদি এই মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাল Sacral প্রমোটরি promontory। পর্যন্ত যায়, এইটাকে বলা হচ্ছিল ডায়াগোনাল কনজুগেট। এই ডায়াগোনাল কনজুগেটটা হচ্ছে 12.5 সেন্টিমিটার। এটা আমার মনে রাখতে হবে, 12.5 সেন্টিমিটার। সেন্টিমিটার এই ডায়াগোনাল কনজুগেট। এই ডায়াগোনাল কনজুগেটকে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। ওই ডায়াগোনাল আর ডায়াগনোসিস শব্দটা কিন্তু আলাদা। ডায়াগোনাল কনজুগেটটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি। কিভাবে করতে পারি একজন বলো তো? রোল নাম্বার 1 তুমি আছো? রোল নাম্বার 1 আছো? হ্যাঁ, এই তুমি পার্সেন্টেজ নিয়ে নিও। হ্যাঁ, ডায়াগোনাল কনজুগেটকে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি? গুড, বার ভ্যাজাইনাল এক্সামিনেশন। আমরা এইখানে কিন্তু ভ্যাজাইনা কিন্তু এইখানে থাকে, এই যে সাবপিউবিক অ্যাঙ্গেল, এই সাবপিউবিক অ্যাঙ্গেলের প্রথমে থাকে ইউরেথেরা, ইউরেথেরার পিছনে থাকে হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র থাকে ভ্যাজাইনা। এই জন্য পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে 2 আঙ্গুল ঢোকায় হচ্ছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন, ইন্ডেক্স এন্ড মিডল ফিঙ্গার দিয়ে যদি এখানে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে আমরা পর্যন্ত কিন্তু পৌঁছায় যেতে পারি। কি জন্য বলে? স্যাক্রাল প্রমোন্টরি পর্যন্ত। এইখান দিয়ে মোটামুটি আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি যে ডায়াগোনাল কনজুগেট কত আছে। আর ডায়াগোনাল কনজুগেট থেকে 1.5 সেন্টিমিটার যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের কিন্তু এই অ্যান্ট্রোপোস্টেরিয়র মানে ট্রু কনজুগেট পাওয়া যাবে। কথা কি বুঝছো? তাহলে ডায়াগোনাল কনজুগেট, তাহলে এটা একটা অবলিক কনজুগেট, তাই না? তার অবলিক কনজুগেট কোথা থেকে কোথায় গেছে? যে ইনফেরিয়র বর্ডার অফ দা পিউবিক সিম্ফাইসিস থেকে মিড পয়েন্ট অফ দা স্যাক্রাল প্রমোন্টরি এই পর্যন্ত গেছে। আর ডায়াগোনাল কনজুগেট ইউজুয়ালি 12.5 সেন্টিমিটার হয়ে থাকে। তবে সেটা তো ইউজুয়াল, কিন্তু আমরা ওইটা মনে করব না। আমরা জানবো যে ডায়াগোনাল কনজুগেটকে আমরা পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে আমরা বের করে ফেলবো। যদি এটা 14 বের হয়, তাহলে তার থেকে 1.5 বাদ দিয়ে দিতে হবে। 1.5 বাদ দিয়ে দিলে আমরা এই ট্রু কনজুগেট পাবো। তাহলে ট্রু কনজুগেট কিন্তু আমরা ডায়াগনোসিস দুই ভাবে করতে পারলাম। একটা হলো এক্স-রে এর মাধ্যমে করা যাবে, আর একটা হলো করা যাবে পার ভ্যাজাইনালি। তো এক্স-রে এর মাধ্যমে আমরা করব না, কারণ বাচ্চা পেটে থাকলেই না আমরা এই সব পরীক্ষা নিরীক্ষা করি। তা বাচ্চা পেটে থাকলে এক্স-রে করা হারাম, করলে বাচ্চার অনেক ঝামেলা। এই জন্য আমরা হচ্ছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে বের করে ফেলবো ট্রু কনজুগেট কত। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে যে এক্সটার্নাল কনজুগেট, তারপরে ট্রু কনজুগেট, তারপরে জানলাম কি, এরপরে জানলাম হচ্ছে ডায়াগোনাল কনজুগেট, ডায়াগোনাল কনজুগেট। আর একটা অবস্টেট্রিক কনজুগেট আছে। সে অবস্টেট্রিক কনজুগেটটা হচ্ছে যে এই মিড পয়েন্ট থেকে শুরু করে এর মিড পয়েন্ট পর্যন্ত যদি যাওয়া যায়, এইখানে কিন্তু অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটারের ভিতর একটা শর্টেস্ট, মানে এইটা কিন্তু এই অ্যান্ট্রোপোস্টেরিয়র ট্রু কনজুগেটের চাইতেও ছোট, যেহেতু এইটা অবলিকলি আছে। এই জন্য এই মিড পয়েন্টে এই যে কি বলে কে সিম্ফাইসিস পিউবিস, এই এর মিড পয়েন্ট থেকে এই স্যাক্রাল প্রমোটরি মিড পয়েন্টটা কিন্তু লেসার দ্যান দা এই
এর মিড পয়েন্ট থেকে আপার বর্ডারের মিড পয়েন্ট, এইটাকে বলা হয় অবস্টেট্রিক কনজুগেট। তাহলে এর ভিতর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডায়াগোনাল কনজুগেট। ডায়াগোনাল কনজুগেট দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো হচ্ছে যে ট্রু কনজুগেটকে। এখন আমরা চলো জেনে ফেলি যে ইনলেটের ডায়ামিটার কি কি আছে। স্যার অবস্ট্রিক্যাল কনজুগেটটা আরেকবার একটু বলুন। এই অবস্ট্রিক্যাল কনজুগেটটা আসলে তেমনই ইম্পর্টেন্ট এখানে প্রয়োজন তেমন হচ্ছে না। তাহলে আমরা এইখানেতে দেখো যে এইখান থেকে 3টে লাইন যদি আমরা টানি, এইখান থেকে এই পর্যন্ত, তাই না, জি স্যার। একটা লাইন, আর এইখান থেকে ওই নিচে পর্যন্ত যদি আর একটা লাইন টানি, আর এইখান থেকে যদি এর মিড পয়েন্ট পর্যন্ত আর একটা লাইন টানি, তাহলে 3টে লাইন হবে, তাই না? জি স্যার। এইখান থেকে এই এই পর্যন্ত একটা লাইন, এইখান থেকে নিচে পর্যন্ত একটা লাইন, এইখান থেকে এই মিড পর্যন্ত পয়েন্ট একটা একটা মিড পয়েন্ট পর্যন্ত। তো এইখান থেকে যদি মিড পয়েন্ট পর্যন্ত যে লাইনটা টানবো সেই লাইনটাই হচ্ছে সবচেয়ে ছোট হবে। ছোট হবে। হ্যাঁ, তার চাইতে একটু বড় হবে উপরের লাইনটা, তার চাইতে আরো বড় হবে নিচের লাইনটা, বুঝছো? তাই নিচের স্যার। লাইনটাকে বলা হয়েছে ডায়াগোনাল কনজুগেট। উপরের লাইনটাকে বলা হয়েছে ট্রু কনজুগেট, আর মাঝখানের যে লাইনটা সবচেয়ে Obstetric. শর্টেস্ট, বুঝছো, যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দা পিউবিক সিম্ফাইসিস এন্ড স্যাক্রাল স্যাক্রাল প্রমোটরি। প্রমোটরি এন্ড পিউবিক সিম্ফাইসিস, এর ভিতর সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্সটা হবে হলো যেটা, সেইটাকেই বলবো আমরা অবস্ট্রিক্যাল obstetric কনজুগেট। conjugate। কারণ আমরা সবচেয়ে শর্ট জিনিস নিয়ে এখানে কাজ করব, মানে বাচ্চার মাথা এখান থেকে ঢুকবে, তাই না? তা বাচ্চার মাথা ঢোকার জন্য সবচেয়ে বড় কোনটা সেটা নিয়ে আমাদের কাজ করে তো লাভ নেই, সবচেয়ে ছোট কোনটা সেইটা নিয়ে আমাদের ধারণা থাকলে আমরা বলতে পারবো যে অমুক জায়গায় বেঁধে যাইতে পারে, তাই না? তাহলে Yes, sir. এই জন্য এটাকে অবস্টেট্রিক বা আমাদের গাইনি অবস আছে না, গাইনি হচ্ছে নর্মাল যে প্যাথোলজি ইসের মেয়েদের, সেটাকে গাইনোকোলজি বলে। আর যেটা পার্চুরেশন বা ডেলিভারি বা বাচ্চা রিলেটেড যে প্যাথোলজি ফিজিওলজি, সেটাকে বলা হয় অবস্টেট্রিক্স। এই জন্য অবস্টেট্রিক্স এটাকে অবস্টেট্রিক্যাল কনজুগেট বলা হয়। কথা বুঝছো? বুঝি তো এবার? জি স্যার। জি স্যার বুঝেছি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের বইতে, যদিও বা অনেক বইতে আঁকছে, তাতে দেখা যাচ্ছে যে এই মাঝখানেরটা সবচেয়ে উপরেরটা হলো ছোট, তারপরে মাঝখানেরটা, তারপরে নিচেরটা, এরকম। আসলে কিন্তু তা হবে না, সবচেয়ে মাঝখানেরটা হলো সবচেয়ে ছোট হবে, জি স্যার। ডিউ টু পজিশনিং অফ দা ওই আমাদের এই সিম্ফাইসিস পিউবিস তো অবলিকলি থাকে। যাই হোক, এখানে কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে যে মাঝখানেরটাই সবচেয়ে ছোট হচ্ছে, তাই না? জি স্যার, ডায়াগোনালটা সবচেয়ে বড়, আর হচ্ছে তার নিচেরটা মানে ট্রু কনজুগেটটা একটু ছোট, আর সবচেয়ে ছোট হচ্ছে অবস্ট্রিক্যাল কনজুগেট। কনজুগেট। আর ডায়াগোনাল কনজুগেট থেকে ওই 1.5 সেন্টিমিটার বাদ দিলে আমরা বাদ ট্রু দিলে ট্রু কনজুগেট পাই। কনজুগেট। এইটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। এখন আসো আমাদের যে এই ইনলেটের বাউন্ডারি, ইনলেটের ডায়ামিটার। তাই ইনলেটের সব ডায়ামিটারই হচ্ছে 3টে ডায়ামিটার হবে, যে কি অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, ট্যানবাস ডায়ামিটার আর Oblique অবলিক diameter. ডায়ামিটার। তাহলে অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার কোনটা হবে? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ট্রু কনজুগেট যেটা আমরা বলেছিলাম, সেই ট্রু কনজুগেটটাই হচ্ছে অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার, বুঝছো? Anteroposterior. এই ক্ষেত্রে এই ট্রু কনজুগেট এইখান থেকে এই পর্যন্ত, এইটাকেই বলতেছি হচ্ছে আমরা অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার বা ট্রু কনজুগেট। এইটা হচ্ছে 11, তাই না? 11 সেন্টিমিটার। এইটা হচ্ছে 11 11 সেন্টিমিটার। সেন্টিমিটার। আর এই যে এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এক পাশের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে আরেক পাশের Iliopubic এমিনেন্স eminence. পর্যন্ত, এইটাকে বলা হচ্ছে Oblique diameter. ডায়ামিটার। এই অবলিক ডায়ামিটারটা হচ্ছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। আর এইখান থেকে যেটা সবচাইতে বড়, সেটা এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে। কোথায় হবে সেটা কিন্তু এক্সাক্ট জায়গায় নাই। সবচাইতে লার্জেস্ট যেটা দূরত্ব, সেইটাকে আমরা বলবো হচ্ছে ট্রানভার্স ডায়ামিটার। কথা বুঝছো? জি স্যার। তাহলে আমরা অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার 11, এই অবলিক ডায়ামিটার হচ্ছে 12, আর এই ট্রানভার্স ডায়ামিটার হচ্ছে। তাহলে আমরা জানলাম হচ্ছে কি জানলাম বলো তো? So diameters of pelvic inlet. সবচেয়ে পেলভিক ইনলেটের ট্রানভার্স ডায়ামিটারটা হচ্ছে সবচেয়ে বড়। ইনলেটের ট্রানভার্স ডায়ামিটারটা হচ্ছে সবচাইতে বড়। এবার হচ্ছে মিড। তাহলে পেলভিক ক্যাভিটির, পেলভিক যে ক্যাভিটি, সেই পেলভিক ক্যাভিটির ডায়ামিটার
তা পেলভিক ক্যাভিটির ডায়ামিটার জানতে লাগলে আমাদের কি করতে হবে? আমাদের হলো এই সেই মিড পয়েন্ট, এই মিডল পয়েন্ট অফ দা পিবিক সিম্ফাইসিস। Symphysis. এইখান থেকে শুরু করে এই থার্ড স্যাক্রাল ভার্টিব্রা, এই থার্ড স্যাক্রাল ভার্টিব্রা পর্যন্ত এই ডায়ামিটারটা মাপতে হবে। এই ডায়ামিটার 12, এইখানে সব ডায়ামিটার গুলোই 12, বুঝছো? এইটা হচ্ছে অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার। এটা গেল আমাদের অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার। আর কি হবে? আর নেক্সট ডায়ামিটার হবে হচ্ছে এই লোয়ার এন্ড অফ দা স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই লোয়ার এন্ড অফ দা স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে এই যে আমাদের কি আছে, কি বলে, অবটুরেটর ফোরামেন। Obturator foramen. ফোরামেনের যে অবটুরেটর মেমব্রেন, এই যে এইটা অবটুরেটর মেমব্রেন, এই অবটুরেটর জি, স্যার। মেমব্রেনের মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকে লোয়ার এন্ড অফ দা Sacroiliac জয়েন্ট। এইখানে যেটা, এটাকে বলা হয়েছে অবলিক ডায়ামিটার অফ Oblique. পেলভিক ক্যাভিটি, তাই না? অবলিক ডায়ামিটার অফ পেলভিক ক্যাভিটি, Mid pelvic cavity. এটা পেলভিক ক্যাভিটি বা মিড পেলভিক ক্যাভিটি। তাহলে এই পেলভিক ক্যাভিটি বললেও হবে, তাহলে মিড পেলভিক ক্যাভিটি বলো বা পেলভিক ক্যাভিটি বলো, এইটা হচ্ছে 12 সেন্টিমিটার, অলসো 12 সেন্টিমিটার। তারপরে আসতেছে কি? তারপরে হচ্ছে ট্রানভার্স ডায়ামিটার। এন্ড ট্রানভার্স ডায়ামিটার আমরা আসলে গ্রেটেস্ট যে ডায়ামিটার থাকবে সেটাকেই আমরা বলবো হচ্ছে ট্রানভার্স ডায়ামিটার, যেটা সবচেয়ে বেশি হবে এই ভিতরের দিকে, মানে এইখান থেকে, ধরো এইখান থেকে শুরু করলাম, এই যে জয়েন্ট, এইখান থেকে শুরু করলাম, ও শুরু করে এ পাশেও এই পর্যন্ত মাপলাম। তাহলে এর ভিতর যেটা সবচেয়ে বড় সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রানভার্স ডায়ামিটার। আর এই ট্রানভার্স ডায়ামিটার, বড় অ্যান্টোপোস্টেরিয়র ডায়ামিটার, অবলিক ডায়ামিটার অফ দ্য পেলভিক ক্যাভিটি অল আর সেম, তাই না? 12 সেন্টিমিটার, জি স্যার। 12 সেন্টিমিটার। এখন আসো আমাদের আউটলেটের ডায়ামিটার কি আছে? আউটলেটের ডায়ামিটার ওই অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার মধ্যে ইনফেরিয়র বর্ডার থেকে শুরু করে এই কক্সিস বাত স্যাক্রামের অ্যাপেক্স পর্যন্ত এই ডায়ামিটার কি হচ্ছে সবচাইতে বড় ডায়ামিটার অফ কি? আউটলেটের সবচেয়ে বড় ডায়ামিটারটা হচ্ছে অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটারটাই কিন্তু সবচেয়ে বড় ডায়ামিটার। তারপর অবলিক ডায়ামিটার কোথায় আছে? এই ইসিয়াল স্পাইন, ইসিয়াল টিউবারোসিটি থেকে শুরু করে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট পর্যন্ত, এই স্যাক্রোটিউবারাস লিগামেন্ট পর্যন্ত এটা কি বলতেছি আমরা হচ্ছে Oblique diameter. অবলিক ডায়ামিটার। আর দুটো ইসিয়াল স্পাইন, এটা কি বলে, ইসিয়াল টিউবারোসিটির মাঝ বরাবর যে গ্যাপ, দুটো ইসিয়াল টিউবারোসিটির মাঝ বরাবর গ্যাপ, এবং সেটা হচ্ছে এনাস বরাবর যদি আমরা মাপ দিই তাহলে সেটাকে বলা হচ্ছে হলো ট্রানভার্স ডায়ামিটার। ট্রানভার্স ডায়ামিটার হচ্ছে এখানে সবচেয়ে ছোট, তাহলে সেটা হলো আমাদের কি এই 11 সেন্টিমিটার। তাহলে আমরা দেখলাম কি যে এই ইসের একটা কথা মনে রাখতে হবে আমাদের, ইনলেটের ট্রানভার্স ডায়ামিটার সবচেয়ে বড়, ক্যাভিটির অবলিক ডায়ামিটার সবচেয়ে বড়। ক্যাভিটির তো সব ডায়ামিটার গুলোই সব সমান, তাই না? স্যার সমান, জি। কিন্তু অন্যান্য বইতে বা টিপিক্যালি নরমালি একটু বড় ছোট আছে, তার ভিতর অবলিক ডায়ামিটার হচ্ছে সবচাইতে বড়। ইনলেটের অবলিক ডায়ামিটার ক্যাভিটির অবলিক ডায়ামিটার সবচেয়ে বড়, আর হচ্ছে আউটলেটের অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার সবচাইতে বড়। এই কারণে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন বাচ্চার মাথা যখন এইখান দিয়ে ইনলেট দিয়ে যখন ঢুকবে, ইনলেট দিয়ে বাচ্চা তো নর্মাল যত প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সির লাস্ট স্টেজে এসে কিন্তু এই পেলভিক ক্যাভিটির ভিতর ঢোকে। ফার্স্ট স্টেজে কিন্তু বাচ্চা যখন বড় হইতে আমাদের জিফিস্টারনাম পর্যন্ত পৌঁছা যায়, থোরাক্স পর্যন্ত পৌঁছা যায়, তখনও কিন্তু বাচ্চা এর ভিতর এই ইনলেটের ভিতর দিয়ে পেলভিক ক্যাভিটির ভিতরে কিন্তু ঢোকে না। বাচ্চার হেড ইউজুয়ালি নিচের দিকে থাকে, যখন এই পেলভিক ক্যাভিটির ভিতর ঢোকে এই প্রক্রিয়াকে বলা হয় এনগেজমেন্ট, তাই না? বিয়ে করার জন্য মানুষ যেমন এনগেজমেন্ট করে, সেই একই এনগেজমেন্ট।
তাহলে যখন এই ইনলেটের ভিতর দিয়ে পেলভিক ক্যাভিটির ভিতরে ঢুকবে তখন তাকে বলে কি বলে? হ্যালো, এঙ্গেজমেন্ট। এনগেজমেন্ট। তাহলে এনগেজমেন্ট বলতে কিন্তু এনগেজমেন্ট, তাহলে বেবি এনগেজমেন্ট বলতেই কিন্তু তুমি বুঝে ফেলবে যে ইনলেট দিয়ে পেলভিসের ভিতরে ঢুকে পড়ছে। কখন ঢুকবে? যখন ডেলিভারির সময় আসবে। ডেলিভারির সময় না আসলে কিন্তু এনগেজমেন্ট হবে না, তখন পারভেজাইনাল এক্সামিনেশন করে তুমি তার মাথা শুতে পারবো না। যখন এনগেজমেন্ট হবে তখনই তুমি পারভেজাইনাল এক্সামিনেশন করে তার মাথাকে ফিল করতে পারে, সেফালিক এন্ডকে ফিল করতে পারবে। তা বাচ্চা যখন মাথাটা ঢোকে, এই জন্য মাথা নিয়ে আমরা কথা বলি, যেহেতু মাথায় বেশি থাকে, মানে সেফালিক প্রেজেন্টেশন, মানে যে প্রেজেন্টেশন, একটা হলো প্রেজেন্টেশন বলে, যদি নিচের দিকে মাথা থাকে তাহলে সেটাকে বলা হয় সেফালিক প্রেজেন্টেশন বা ক্যাফালিক প্রেজেন্টেশন। আর যদি তোমার বাটকটা নিচের দিকে থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে বাটক প্রেজেন্টেশন বা ব্রিজ প্রেজেন্টেশন। কথা কি বুঝতেছো? জি স্যার। যদি ইউজুয়ালি মাথা থাকে নিচের দিকে সেটাকে বলা হয় সেফালিক প্রেজেন্টেশন, মানে কোন পার্টটা নিচের দিকে সেটাকে বলা হয় প্রেজেন্টেশন। আর প্রেজেন্টেশন মানে হলো ইউজুয়ালি সেফালিক প্রেজেন্টেশন, মাথাটা নিচের দিকে থাকে। আর অনেক ক্ষেত্রে কিন্তু পাছা মানে বাটক নিচের দিকে থাকতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে কি ব্রিজ প্রেজেন্টেশন। নর্মালি দুই ধরনের প্রেজেন্টেশন হয়, যেহেতু নর্মালি হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন, এই জন্য মাথা নিয়ে আমরা কথা বলবো। তাহলে মাথা যখন এর ভিতরে ঢুকবে তাহলে এর এই ল্যাটারাল মানে যে ট্রানভার্স ডায়ামিটারটা যেহেতু বড়, এই বরাবর কিন্তু একদিকে মুখ থাকবে, একদিকে অক্সিপুট থাকবে। অক্সিপুট যে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স পড়ছো না, সেই প্রোটিউবারেন্স যে অক্সিপুট থাকবে হলো একদিকে, আর একদিকে থাকবে হচ্ছে কি ফেস। যখন সে পেলভিক ক্যাভিটিতে যাবে তখন কিন্তু এই মাথাটা ঘুরে যাবে, কারণ আমরা জানি হচ্ছে যে অবলিক ডায়ামিটার সবচেয়ে বড়, তাহলে 45 ডিগ্রি ঘুরে যাবে। কথা কি বুঝতেছো? জি স্যার। মানে এই দিকে এই সাইডের দিকে ফেস আছে, এই সাইডের দিকে কি অক্সিপুট আছে, মানে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এরকম একটা কথা আছে, পড়ছো নাকি? বা সবাই মাথার পিছন দিকে হাত দিয়ে দাও, ঘাড় আর মাথা এইখানে দেখো একটা উঁচু হাড্ডি আছে, উঁচু অংশ হাড়ে, সেটাকে বলা হয় এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। তাহলে অক্সিপুটটা এইদিকে ছিল আর ফেসটা এইদিকে ছিল। যখনই ডেলিভারি এই মানে কি বলে ইনলেট দিয়ে এনগেজমেন্ট হবে তখন এই কন্ডিশন হবে। যখন মিড পয়েন্টে চলে যাবে তখন 45 ডিগ্রি ঘুরে এই মাথাটা অবলিক হয়ে যাবে, অবলিক হয়ে ফেসটা থাকবে পোস্ট্রো ল্যাটারালি আর অক্সিপুটটা থাকবে অ্যান্ট্রোল্যাটারালি। যখন আরো নিচে যাবে, যেহেতু অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার নিচেরটায় বেশি, এই জন্য এই ফেসটা আরো ঘুরে মায়ের পিছন দিকে এনাসের দিকে চলে যাবে আর অক্সিপুটটা সামনের দিকে চলে আসবে। তোমরা ডেলিভারি যদি নর্মাল দেখে থাকো তাহলে নর্মাল ডেলিভারি কিন্তু এরকম হয়, বাচ্চা এরকম ঘুরতে ঘুরতে। স্যার একদম হ্যাঁ বলে একদম যখন ডেলিভারি শেষ পর্যন্ত প্রায় একেবারে 90 ডিগ্রি ঘুরে যাবে, এই পজিশন থেকে একেবারে 90 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে প্রথমে এনগেজমেন্ট হলো যে অ্যাঙ্গেলে এনগেজমেন্টের, তারপরে ঘুরতে ঘুরতে 45 ডিগ্রি ঘুরলো, তারপর আবার 45 ডিগ্রি, টোটাল 90 ডিগ্রি ঘুরে মাথা ফেসটা কিন্তু মায়ের এনাসের দিকে চলে যাবে। এইটাই হচ্ছে নর্মাল ডেলিভারি। আর এই কন্ডিশনে যে থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হয়। যেমন এরপরে আসতেছে হচ্ছে ফেস টু পিউবিস, এনাসের দিকে থাকাটাই হচ্ছে নর্মাল। আর যদি মায়ের পিউবিসের দিকে ফেসটা থাকে তাহলে কিন্তু ভেরি মাচ অ্যাবনর্মাল ডেলিভারি। সেই ডেলিভারি নর্মাল করা খুবই কঠিন। তাহলে ফেস টু পিউবিস কথায় বলা হয় যে ফেস প্রেজেন্টেশন ইজ এ বেস্ট প্রেজেন্টেশন। যেমন তুমি যদি কলেজে আসো, যদি আমান স্যারের সাথে একবার দেখা করে যাও, যে স্যারের সাথে এটা দেখা হলো, তাহলে স্যার তোমার একটা ধারণা হলো যে না ছেলেটা কলেজে আসে। আমি যদি হসপিটালে যাই, যদি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আসি, তাহলে স্যার আমার ধারণা করে রাখবে যে না না আমান ছেলেটা ভালো, মাঝে মাঝেই কলেজে আসে, ছেলেপেলেকে হয়তো বা পড়াচ্ছে, এটা গুড ইমপ্রেশন থাকবে, বুঝছো? ফেস প্রেজেন্টেশন ইজ দ্য বেস্ট প্রেজেন্টেশন এক্সেপ্ট ডিউরিং ডেলিভারি। বুঝতে পারিস? জি স্যার। তারপরে যদি ফেস টু পিউবিস হয়
মানে ফেসটা যদি উপর দিকে, ডেলিভারির সময় যদি বাচ্চার ফেসটা উপর দিকে থাকে, নিচের দিকে থাকার কথা ডেলিভারির সময়, ফেসটা যদি উপর দিকে থাকে তাহলে ভেরি মাচ ডিফিকাল্ট ফর নর্মাল ডেলিভারি, বুঝছো? তার জন্য বলা হয় যে ফেস প্রেজেন্টেশন ইজ দ্য বেস্ট প্রেজেন্টেশন এক্সেপ্ট কে ইন টাইম অফ except during ডেলিভারি। ডিউরিং ডেলিভারি। তাহলে যাই হোক, আমরা এইখানে অনেক কথা জানলাম। তাহলে এই এই যে আমাদের ইগুলা মানে কি বলে যেন, ডায়ামিটার কোথা থেকে কোন পর্যন্ত মাপা হয় আর কোনটার মাপ কতটুকু, এটা একেবারে সহজ, এটা তোমরা জেনে রাখবা। তারপরে আমরা জানলাম হচ্ছে যে কিভাবে অ্যাডাপ্টেশন হয় ডিউরিং ডেলিভারি, মানে বাচ্চার মাথাটা কিভাবে 90 ডিগ্রি ঘুরে যায়, 90 ডিগ্রি ঘুরে সামনেও যাইতে পারে, পিছন দিকেও যাইতে পারে, তবে পিছন দিকে যাওয়াটাই হচ্ছে নর্মাল আর সামনের দিকে আসাটা অ্যাবনর্মাল, এবং সেটা হচ্ছে ফেস টু পিউবিস ডেলিভারি বলে সেটাকে। এবার আসো আমরা যে ডায়ামিটার গুলো, এই যে ডায়ামিটার গুলো কিভাবে করতে পারবো, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ডায়ামিটার গুলো কিভাবে ডায়াগনোসিস করতে পারবো, তার ভিতর ইম্পর্টেন্ট ডায়ামিটার তো আমরা বলেছি যে ডায়াগোনাল কনজুগেট, আমরা অতি সহজে ডায়াগনোসিস করে ফেলবো। এই ডায়াগোনাল কনজুগেট দিয়ে ট্রু কনজুগেট আমরা বের করে ফেলতে পারবো, বুঝছো? এছাড়া আমরা যখন ডেলিভারির পজিশন করব, ওই লিথোটমি পজিশন, ওই পজিশনে যদি আমরা ওই দুটো ইসচিয়াল স্পাইনের ভিতর একটা মাপ নেই যে কতটুকু আছে, বুঝছো? যে ইসচিয়াল স্পাইন এরকম ডেলিভারি এই কন্ডিশন করব, কন্ডিশন করে ইসচিয়াল স্পাইন বরাবর মাপ নেব কোন বরাবর, যে বরাবর অ্যানাস, যদি এইখানে অ্যানাস থাকে তো অ্যানাসকে ক্রস করতে হবে, ওই লাইনের ভিতর অ্যানাসকে রাখতে হবে, ওই লাইনের ভিতর অ্যানাসকে রেখে যদি আমরা মাপ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে কি ট্রান্সভার্স ডায়ামিটার অফ দা আউটলেট। কথা বুঝছো? জি স্যার। তাহলে আমরা অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার অফ ইনলেট আমরা পেয়ে যাব কি করে, ডায়াগোনাল কনজুগেট দিয়ে, তাই না? আর এইখান থেকে সরাসরি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কি আউটলেটের ট্রান্সভার্স ডায়ামিটার। এইসব দিয়ে তার আমরা কিন্তু ধারণা করতে পারবো, অবস্টেট্রিশিয়ান ধারণা করতে পারবে এটা নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান সেকশন লাগবে, সেই বা অ্যাসিস্টেড ডেলিভারি হবে। যেমন অনেক সময় ফসেপ ডেলিভারি, ফসেপ দিয়েও টেনে বের করা হয়, সেগুলোকে অ্যাসিস্টেড ডেলিভারি বলে, এরকম হইতে পারে। আর যাই হোক, এছাড়াও আমরা নাকেল টেস্ট করতে পারি। এর মাঝখানে এই মানে পিউবিসের মাঝখানে যদি মুট পাকায় যেখান দিয়ে মানুষের বক্সিন মানে না, ওইটাকে বলা হয় নাকেল। তুমি যদি ক্লেন্স ফিস করো তাহলে যে বরাবর হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট থাকে, সেই মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বরাবর ওই এরিয়াটাকে বলা হয় নাকেল। ওই নাকেল এই বরাবর দিতে হবে। নাকেলটা যদি অবস্টেট্রিশিয়ানের নাকেলটা যদি এখানে ইজিলি ফিট হয় তাহলে বুঝতে হবে যে ডেলিভারির স্পেসটা যথেষ্ট আছে। আর যদি এর মাঝখানে ওই নাকেলটা না ধরে, বইতে দেখো ছবি দিয়ে আছে, এই নাকেলটা যদি না ধরে তাহলে বুঝতে হবে যে কন্ট্রাক্টেড পেলভিস, তার মানে ডেলিভারিতে হ্যাঁ নর্মাল ডেলিভারিতে অসুবিধা আছে। এরপরে আমাদের আর একটা জিনিস জেনে শেষ, সেটা হচ্ছে যে টাইপস অফ দা পেলভিস। টাইপস অফ দা পেলভিস সম্বন্ধে তোমাদের তো বারবার বলা হয়ে গিয়েছে যে টাইপস হচ্ছে 4 ধরনের টাইপস থাকে। তা প্রথম যে কথাটা তোমরা বলতে পারো না সেই কথাটা কিন্তু আবার বলতেছি, এই যে টাইপস অফ দা পেলভিস, দিস আর দা টাইপস অফ দা পেলভিস অফ ফিমেল, পেলভিস অফ ফিমেল, বুঝছো? পেলভিস অফ ফিমেল, ফিমেল পেলভিসের টাইপ। এইটা কিন্তু তোমাকে মেল পেলভিসের সাথে কোনো এর স্টাডি নেই আর আমাদের প্রয়োজনও নেই। এই জন্য এই কথা জিজ্ঞেস করলে বেশিরভাগই বলতে পারে না যে এই টাইপগুলো কোন কাদের, মেয়েদের না ছেলেদের। বলে যে স্যার গাইনিকয়েডটা মেয়েদের, অ্যান্ড্রয়েডটা ছেলেদের, এরকম করে বলে। তাই আসলে তো তা উত্তর হবে না। উত্তর হবে যে এই যে টাইপের কথা বলতেছি আমরা, যে 42% থাকে গাইনিকয়েড, তারপরে অ্যান্ড্রয়েড থাকে এরকম 32%, তারপরে স্যার ওইগুলো স্যার ফিমেল টাইপ, তার মানে গাইনিকয়েড হলো ফিমেল টাইপ, ফিমেলে থাকে না না ছেলেদেরও তো স্যার অন্যগুলোও থাকতে পারে স্যার। হ্যাঁ, এবার গুড, এই কথাটা সবারই সব ধরনের থাকতে পারে, ছেলেদেরও 4 ধরনের থাকবে, মেয়েদেরও 4 ধরনের থাকবে। কিন্তু আমরা এখন যে কথাগুলো বলতেছি, এখন যে পার্সেন্টেজের কথাগুলো বলতেছি, এগুলো অ্যাবসলিউটলি মেয়েদের।
কথা বুঝছো? জি এ স্যার 32%, পার্সুলেশন মানে তো ওদের স্যার। হ্যাঁ, এই পার্সেন্টেজটা ওদেরই নির্ণয় করা হয়েছে, কারণ ওদের পেলভিসে তো প্রয়োজন আছে ডিউরিং চাইল্ড বিয়ারিং অ্যান্ড পার্চুরেশনের জন্য প্রয়োজন আছে, ছেলেদের পেলভিসে তো এরকম প্রয়োজন নেই। সেই জন্য শুধুমাত্র মেয়েদের পেলভিস নিয়ে স্টাডি করা হয়েছে, এবং এই মেয়েদের পেলভিস যদি নর্মাল পেলভিস হয় তাহলে সেইটাকেই আমরা নর্মাল পেলভিস, সেইটাই হচ্ছে 42% মতন থাকে হচ্ছে নর্মাল পেলভিস, আর অ্যান্ড্রয়েড টাইপের পেলভিস থাকে 32% মতন। এরপরে অ্যানথ্রোপয়েড পেলভিস যেটা হচ্ছে এইপ টাইপ, সেই পেলভিসটা থাকে হচ্ছে 23%, আর সবচাইতে কম থাকে হচ্ছে প্ল্যাটিপ্লয়েড পেলভিস। তাহলে পেলভিসের অ্যাজ এ হোল যদি ইনলেটটা ধরো, এই ইনলেটটা যদি আমাদের ইসের মতন থাকে, কি বলে ওই যে মেয়েদের মতন কি ট্রানভার্সলি ওভাল, ট্রানভার্সলি যদি ওভাল থাকে তাহলে সেই পেলভিসটাকে আমরা বলি কি গাইনিকয়েড পেলভিস। এই ওভাল থাকবে, মানে গাইনিকয়েড পেলভিস। অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটারের থেকে একটু বেশি যদি লার্জার থাকে ট্রানভার্স ডায়ামিটারটা, তারপরে এই স্পেস পেলভিসের যে ট্রু পেলভিসের ক্যাভিটির স্পেসটা যে রুমি শর্ট, এবং ওই যে কি শর্ট সেগমেন্ট অফ এ শর্ট সেগমেন্ট অফ এ লং কোন যদি হয়, এবং আউটলেট যদি তোমার অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটারে আউটলেট বেশি থাকে, এবং ইনলেট এবং আউটলেটের ভিতরের ডায়ামিটারের যদি কম বেশি পার্থক্য না হয়, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড্রয়েড কি গাইনিকয়েড পেলভিস। গাইনিকয়েড পেলভিস। হ্যাঁ, আর এই গাইনিকয়েড ঠিক একই পেলভিস। রকম এইখানে যদি হার্ট শেপের ইনলেট থাকে, অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার যদি রিলেটিভলি একটু বড় থাকে, অল্প বড় থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে গাইনিকয়েড অ্যান্ড্রয়েড পেলভিস। আর যদি ট্রানভার্স ডায়ামিটারের চেয়ে তো অনেক বেশি অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার থাকে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যানথ্রোপয়েড পেলভিস। অ্যানথ্রোপয়েড পেলভিস বা এপ লাইক পেলভিস, এটাও 22-23% মতন থেকে থাকে এরকম। এই শুধুমাত্র আর যদি এই ট্রানভার্স ডায়ামিটার মাস লার্জার দ্যান দ্য অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার, স্লাইটলি লার্জার যদি হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গাইনিকয়েড পেলভিস। আর মাস লার্জার যদি হয় এবং অ্যান্ট্রোপোস্টেরিয়রলি যদি এটা বেশি চাপা হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্ল্যাটিপ্লয়েড, মানে চ্যাপ্টা প্লেটের মতন যদিও হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় প্ল্যাটিপ্লয়েড। তাহলে এই গাইনিকয়েড পেলভিসেই হচ্ছে নর্মাল ডেলিভারি করানো সম্ভব। এছাড়া অন্য যে কোনো পেলভিসে হচ্ছে নর্মাল ডেলিভারি করা ভেরি মাচ টাফ। অন্যভাবেও কিন্তু পেলভিসকে ভাগ করা যায়, যেমন মেজাটিপেলিক পেলভিস, যে পেলভিসটা হচ্ছে গাইনিকয়েড পেলভিস। এই গাইনিকয়েড পেলভিসটাকে মেজাটিপেলিক পেলভিস বলে। ব্র্যাকিপেলিক পেলভিস, এই পেলভিসটা হচ্ছে অ্যান্ড্রয়েড পেলভিস। ডলিকোপেলিক পেলভিস যেটা, সেটাই হচ্ছে আমাদের অ্যানথ্রোপয়েড পেলভিস। আর প্ল্যাটিপেলিক পেলভিস যেটা, সেই পেলভিসটা হচ্ছে প্ল্যাটিপ্লয়েড পেলভিস। ওই এইগুলো একটার সাথে আর একটা তাল মিলায় তোমরা মনে রাখবা। মনে রাখলেই এই অন্য যে টাইপ, এই টাইপ গুলো আমরা জানতে পারলাম আর কি। পেলভিসের ফ্র্যাকচার, পেলভিস এটা রিম লাইক স্ট্রাকচার তৈরি করে, এটা সহজে ফ্র্যাকচার হইতে চায় না, তবে যদি হিউজ ফোর্স এর উপর অ্যাপ্লাই করা যায় তাহলে ফ্র্যাকচার হইতে পারে। যেমন সাইড টু সাইড যদি কম্প্রেশন হয় কোনো কারণে, যেরকম দেখা গেল আমাদের ওই সে ওসিসিতে একজন লোক কাজ করতো, সে রাস্তার পাশে একটা ওয়ালের পাশে দাঁড়ায় ছিল, তাকে এসে একটা বাস চাপা দিল, সাইড দিয়ে বাস চাপা দিলে তখন ফ্র্যাকচার পড়লেও স্যার, হ্যাঁ বাসের দিকে এই হিউজ কম্প্রেশনের কারণে ফোর্স যদি অ্যাপ্লাই হয় তাহলে এর ফ্র্যাকচারটা হয়। ফ্র্যাকচার ইউজুয়ালি হচ্ছে এই যে সুপিরিয়র র্যামাস ইনফেরিয়র র্যামাস অফ দা কি বলে, যদি সাইড টু সাইড কম্প্রেশন হয় তাহলে এই র্যামাই গুলো কিন্তু ফ্র্যাকচার হয়ে যায়। তখন কি স্যার বাঁচানো সম্ভব স্যার সহজে? আর হ্যাঁ না, বাঁচানো সহজে বাঁচানো সম্ভব না। এই পেলভিস ফ্র্যাকচার, যদি পেলভিসের ফ্র্যাকচার হয় মানে বোনের ফ্র্যাকচার হয়, তাহলে তো বাঁচা সম্ভব। এটা 3 মাস শুয়ে থাকলেই তার সবকিছু ভালো হয়ে যাবে, জোড়া লেগে যাবে। কিন্তু এর সঙ্গে অন্য কি ইনজুরি হলো তার উপর হচ্ছে নির্ভর করে। এর ভিতরের স্ট্রাকচার গুলো যদি ইনজুরি হয়ে যায় তাহলে তো ঝামেলা, বুঝছো? তাই এর সাথে যেমন ইউরোথেরাল ইনজুরি কমনলি থেকে থাকে, তাই ইউরোথেরাল ইনজুরি হইলে অত কঠিন হয় না ছেলেদের। ইনজুরি হলে রেইল রোড অপারেশন আছে, রেইল রোড অপারেশন করে দেয়, তার সহজেই ভালো হয়ে যায়। আর এর সঙ্গে আর কি হতে পারে, যে কোনো এক পাশের ফ্র্যাকচার আর এই মাঝখানের এই ডিসলোকেশন হয়ে যেতে পারে সিম্পাইসিস পিউবিস। আবার কি হতে পারে,
যদি অ্যান্ট্রোপোস্টেরিয়র কম্প্রেশন হয় তার ক্ষেত্রেও কিন্তু এই র্যামাইট গুলো ফ্র্যাকচার হইতে পারে, আর হচ্ছে তোমার এই জয়েন্টটা ডিসলোকেশন হইতে পারে, স্যাক্রোইলিয়াক স্যাক্রোইলিয়াক জয়েন্ট ডিসলোকেশন হইতে পারে। আরো কি হইতে পারে আমাদের হচ্ছে যদি কোনো সময় যে এই রিংটা যদি এক্সরে করে দেখা যায় যে রিংটা ডিস্টর্টেড হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে এক জায়গা না, কমপক্ষে 2 জায়গায় ফ্র্যাকচার হয়েছে। রিংটা যদি ক্লিয়ারলি রাউন্ডেড না থাকে তাহলে আমাদের বুঝতে লাগবে কি কমপক্ষে 2 জায়গা ফ্র্যাকচার হয়েছে। আর সব টিস্যু ইনজুরি মানে কি, এর ভিতর তো আমরা জানি পিছন দিকে রেকটাম, সামনের দিকে ইউরেথ্রা, কি বলে ব্লাডার, তার নিচে ইউরেথ্রা থাকে, তাহলে এই রেকটাম, ইউরেথ্রা, ব্লাডার ইনজুরি হইতে পারে। তাহলে ইউরেথ্রার ইনজুরিটাই সবচেয়ে কমন হয়ে থাকে। আবার তোমাদের পরবর্তী ক্লাস কবে নেবো নেক্সট জানাই দিব, সে অনুসারে তোমরা কিন্তু